আমি টাইটেল লিখতে পারিনি। এই কারণে আমি একটু বুঝিয়ে বলছি, এবং আমাদেরও ক্ল্যারিটির জন্য আমরা জানি যে প্রত্যেকটা সায়েন্টিফিক লেখার আগে ডিফাইন করতে হয় অ্যাকচুয়ালি আমি কোন প্রসঙ্গে কি প্রসঙ্গে কতটুকু ক্রাইটেরিয়া নিয়ে কথা বলছি সে ব্যাপারে একটু স্বচ্ছতার দরকার পড়ে। এই কারণে আমি আজকে ভূমিকাটা জাস্ট কয়েক মিনিটে বলে নিচ্ছি যে আমাদের লাইভটা আজকে কি প্রসঙ্গে। বর্তমান সময় বলতে চলমান সময়, বিশেষ করে এই মুহূর্তটাতে যেখানে আমরা আপনি আমি এই পৃথিবীতে বসবাস করছি, এই বর্তমান সময়ে ক্রনিক রোগের মোকাবেলায় অ্যাকচুয়ালি ক্রনিক রোগের ভিউ অ্যালোপ্যাথি এবং হোমিওপ্যাথি দৃষ্টিকোণ থেকে কিছুটা ভিন্নতা রয়েছে, যদিও আখেরে আসলে সর্বশেষ ফলাফল ক্রনিক রোগ বলতে সবাই মোটামুটি একই ধরনের ধারণাই পোষণ করেন বাস্তবতার দৃষ্টিকোণ থেকে। তবে ক্রনিক রোগের ডেফিনিশনে অ্যালোপ্যাথিতে যেভাবে করা হয় হোমিওপ্যাথিতে একটু ভিন্নতা রয়েছে। এখানে অ্যাকচুয়ালি আজকে কিছু তথ্য উপাত্ত উপস্থাপন করব, সেখানে আমি নন কমিউনিকেবল ডিজিজ হিসাবে তথ্য সার্চ করেছি, কারণ আমরা যদি হোমিওপ্যাথিক ক্রনিক ডিজিজের দৃষ্টিকোণ থেকে সার্চ দেই বা অ্যালোপ্যাথিক বা কনভেনশনাল ট্রিটমেন্টের ক্রনিক ডিজিজের দৃষ্টিকোণ থেকে তথ্যপাত্র উপস্থাপন করতে যাই, তাহলে হয়তো কিছুটা ধারণাগত বিশৃঙ্খলার সূচনা হতে পারত। এ কারণে আমি স্পেসিফিক করার জন্য এখানে তথ্যপাত্র দিয়েছি নন কমিউনিকেবল ডিজিজের। নন কমিউনিকেবল ডিজিজ হচ্ছে যা ছোঁয়াচে নয় এবং একজনের কাছ থেকে আরেকজনের ছড়ায় না, এবং ক্রনিক ডিজিজ লেখার বিশেষ অর্থ হচ্ছে যে আজকে অ্যাকিউট ডিজিজটা আজকের আলোচনায় আমি রাখছি না, বেসিকলি অ্যাকিউট সেটা হোমিওপ্যাথিক দৃষ্টিকোণ থেকেই বলেন আর কনভেনশনাল দৃষ্টিকোণ থেকেই বলেন, যে দৃষ্টিকোণ থেকেই বলেন, আমরা আজকে অর্গানিক ডিজিজ, ক্রনিক ডিজিজ এবং সহজ কথা প্যাথোলজিক্যাল ডিজিজ যা ঔষধ ছাড়া আরোগ্য হয় না, ঔষধ ছাড়া যা একা একা রিজলভ হওয়া সম্ভব নয়। ক্রনিক ডিজিজ বলতে আমরা এটাই আজকের আলোচনাতে বুঝবো, অর্থাৎ যে রোগটি ছোঁয়াচে প্রকৃতির বেসিকলি নয়, মূলত কমিউনিকেবল নয় এবং এবং একা একা ওষুধ ছাড়া কোনো সহযোগিতা ছাড়া যা আরোগ্য হয় না। ওকে, এবং এর মোকাবেলায় হোমিওপ্যাথির বিকল্পহীন আবশ্যকতা, এই শব্দগুলো ব্যবহার করার একটি বিশেষ প্রয়োজন ছিল যা আমরা আজকের আলোচনায় দেখব। এই রোগগুলোর ব্যাপারে হোমিওপ্যাথির বিকল্পহীন অর্থটি হচ্ছে যে এখানে হোমিওপ্যাথি ছাড়া আর অন্য কোনো পদ্ধতিতে এই নির্দিষ্ট আউটকাম বা এই নির্দিষ্ট ফলাফলটি পাওয়া সম্ভব নয়। এই কারণে বিকল্পহীন শব্দটি এখানে প্রয়োগ করা হয়েছে, অর্থাৎ যে কাজটি আজকে লাইভে যে তথ্যগুলো উপস্থাপন করব আপনারা দেখতে পাবেন, এখানে একমাত্র ফলাফল আমাদের আউটকাম, ইতিবাচক আউটকাম। আরো পরিষ্কার ভাবে সবার বোঝার জন্য বলতে হবে, এখানে আরোগ্য ক্রিয়া, মানুষকে সারানোর কাজটি কনভেনশনাল ট্রিটমেন্ট বা প্রচলিত যে চিকিৎসা ব্যবস্থা রয়েছে এতে সম্ভব নয়, এবং এক্ষেত্রে একমাত্র বিকল্পহীন ব্যবস্থা হচ্ছে হোমিওপ্যাথি। এবং যেহেতু মানুষকে আরোগ্য হতে হবে, আমি এখানে বিকল্পহীন প্রয়োজনীয়তা শব্দটি ব্যবহার করতে পারতাম, কিন্তু প্রয়োজনীয়তা শব্দটি ব্যবহার এই কারণে করিনি যে এটা নিছক প্রয়োজন নয়, আপনাকে আমাকে বাঁচতে হবে, সুস্থভাবে বাঁচতে হবে। এবং এবং শুধু তাই নয়, আরো বলা যায় যে আমাদের জীবনযাত্রা, আমাদের কোন রকম পঙ্গুত্ব ছাড়া, নির্জীব জীবন ছাড়া, ভেজিটেবল লাইফ ছাড়া প্রাণবন্ত লাইভলি সক্ষম ভাবে চলতে হবে। রাইট, এটাই হচ্ছে আমাদের, এটা আমাদের বাধ্যতামূলক, আমরা এটা চাই, আমাদের মৌলিক চাহিদা, আমরা সবাই এটা চাই, আমরা কেউ সাফার করতে চাই না, যেহেতু এটা শুধু প্রয়োজন নয়, এটা খুব মৌলিক একটি চাহিদা আমাদের, এই কারণে এটাকে আবশ্যিকতা বলা হয়েছে, তা আবশ্যকতা। এবার আমি আমার মূল আলোচনায় চলে যাচ্ছি, অর্থাৎ এক কথায় বলতে চাচ্ছি
যে বর্তমানে ক্রনিক রোগের ক্ষেত্রে হোমিওপ্যাথির কোনো বিকল্প নেই এবং আমাদেরকে এখন পর্যন্ত যে স্ট্যাটাসটি রয়েছে আমাদেরকে হোমিওপ্যাথিক চিকিৎসার শরণাপন্ন হতেই হবে আমাদের আরোগ্যের জন্য। এই হচ্ছে মুদ্রা কথা। কিন্তু আমি শুধু দাবি করলেই তো হবে না। সমগ্র পৃথিবী বলতে গেলে উল্টো রাস্তায় রয়েছে। আজকে যারা সাধারণ মানুষ আমাদের এই বক্তব্যটি শুনতে পাচ্ছেন, তাদের বহুজনের ধারণা হোমিওপ্যাথি কোনো কাজ করে না, হোমিওপ্যাথি শুধু পানি, শুধুমাত্র না। ব্যাপারটি মোটেও সত্য নয়, কোনো দিক দিয়েই সত্য নয়। না সায়েন্টিফিক জগৎটাতেই কথা বলে, না হোমিওপ্যাথিক বাস্তব জগতে যে চিকিৎসাগুলো হয় সেখানে এর বিন্দু মাত্র এই ধরনের নিদর্শন রয়েছে। সক্ষম চিকিৎসকরা যে চিকিৎসা করেন তাতে দুর্দান্ত সব ডিজিজ আরোগ্য হয়। সে নিয়ে আমি এই ক্রনিক ডিজিজের ক্ষেত্রে হোমিওপ্যাথির কার্যকারিতা, হোমিওপ্যাথির ফলাফল নিয়ে আমি একটি লাইভ সামনে করব, যেখানে আমি আপনাদেরকে কিছু কেস প্রেজেন্টেশন করব, অন্তত পক্ষে হিডিং এবং কাগজপত্র, যেখানে আপনারা দেখবেন যে মানুষ কিভাবে আরোগ্য হয়। এটা প্রমাণ স্বরূপ। এবং আজকের এই আলোচনার থেকে স্বাভাবিকভাবে অ্যাকিউট এবং বিশ্বের বর্তমান সময়ের মাথা নষ্ট করা একটা ক্রাইসিস, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ক্রাইসিস, এটা নিয়ে আমরা এই লাইভটাতে যাব না, কারণ যেহেতু আজকে আমি বেছে নিয়েছি ক্রনিক রোগ এন্ড নন কমিউনিকেবল ডিজিজ। এই কারণে এই নিয়েও আমি ভবিষ্যতে আলাদা লাইভ করব, এবং সেটাও খুব বেশি দূরে নয়, বেশি দেরিতে নয়, খুব দ্রুত, কারণ আমাদের এগুলো জানা দরকার। তো আজকের যে প্রসঙ্গ, সেই প্রসঙ্গ সম্বন্ধে স্বচ্ছ ধারণা নেওয়ার জন্য প্রথম আমি আপনাদেরকে কিছু তথ্য উপাত্ত প্রদর্শন করছি। আমি আমার এখান থেকে আমি আমার কিছু পেপার শেয়ার করছি এবং আমি খুব দ্রুত সেগুলো আপনাদেরকে উপস্থাপন করব, কারণ হচ্ছে যেহেতু আমাদের আলোচনার কিছু বিষয়বস্তু রয়েছে। এটা আমরা শুধু দেখব যে বর্তমান আমি যে দাবিটি আজকের এই লাইভের শুরুতে করেছি, যে ক্রনিক রোগের মোকাবেলায় হোমিওপ্যাথি বিকল্পহীন, এবং সেটা বুঝতে গেলে আমাকে সর্বপ্রথম, আমি আশা করি আমার স্লাইডটি শেয়ার হয়েছে এবং আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। তো সর্বপ্রথম বুঝতে হবে যে বর্তমানে স্বাস্থ্য ব্যবস্থা থেকে আমরা যে সুযোগ সুবিধা, যে চিকিৎসা পাচ্ছি, সেটা আমাদের নন কমিউনিকেবল ডিজিজ বা ক্রনিক ডিজিজের ক্ষেত্রে কতটুকু সক্ষম, কতটুকু করতে পারছে, কতটুকু আমরা প্রত্যাশা করতে পারি কনভেনশনাল ট্রিটমেন্টের যে তাদের সক্ষমতা, বা আমাদের এই ক্রনিক রোগগুলোর বা আমাদের প্যাথোলজি, ভারী প্যাথোলজি বা আমাদের অর্গানিক ডিজিজ গুলোকে আরোগ্য করতে তারা কতটুকু সক্ষম। প্রথমেই আমি একটি রিসার্চ পেপার বের করছি, যেটা বাংলাদেশের প্রেক্ষাপটে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আজকের আলোচনাতে আমি সমগ্র বিশ্ব নয়, প্রথমত আজকে বাংলাদেশের ব্যাপারটি তুলে ধরেছি। আমাদের হাতের কাছের সিচুয়েশন সবার বুঝতে সুবিধা হবে। এই কারণে prevalence trend and inequity in non-communicable diseases in Bangladesh, evidence from Bangladesh Demographic and Health Survey 2011 and 2017 to 2018, কিছুদিন আগের পেপার, 18 সাল পর্যন্ত, কিন্তু পরিচ্ছন্ন সুস্পষ্ট রিসার্চ আর্টিকেল আমি এটা পেলাম বলে আমি শেয়ার করলাম। অ্যাকচুয়ালি এটা প্রকাশ হয়েছে 2023 সালে, অর্থাৎ মাঝখানে বেশ কিছু সময় যাওয়ার পর। তো এই কারণে 2023 সালের এই আর্টিকেলটিতে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এরপরে আর আপডেটেড কোন আর্টিকেল, এরকম পরিচ্ছন্ন প্রামাণ্য কোন আর্টিকেল পাইনি বলে আমরা 2023 সালের এই আর্টিকেলকে নিয়েই বিবেচনা করব। এখানে বাংলাদেশে অ্যাকচুয়ালি নন কমিউনিকেবল ডিজিজের কিভাবে বিরাজ করছে, কি হতে যাচ্ছে, এবং এর সমতা অসমতার ব্যাপারটি এই আর্টিকেলের বিষয়বস্তু ছিল। এবং এখানে আমি খুব সংক্ষেপে বলছি, আপনারা পরবর্তীতে ভিডিও পজ করে এটা দেখে নিতে পারবেন, যে
এখানে দেখানো হয়েছে যে সবগুলো ক্রনিক ডিজিজ, নন কমিউনিকেবল ক্রনিক ডিজিজ ক্রমবর্ধমান হারে বেড়ে চলেছে। আমরা আরো 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 গ্রাফ, আরো পরিসংখ্যান, আরো তথ্যপত্র দেখব। সেই পেপারে যে গ্রাফটি উপস্থাপন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, বরিশাল, চিটাগাং, ঢাকা, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট এবং জাতীয়ভাবে আমাদের মধ্যে কিভাবে বিশেষ করে ওভারওয়েট, ওবেসিটি, হাইপারটেনশন, ডায়াবেটিস এগুলোর গ্রাফ দেওয়া হয়েছে। ওভারওয়েট এন্ড ওবেসিটি একটা কালারে দেখতে পাচ্ছেন, হালকা লাল, এবং হাইপারটেনশন দুর্দান্ত পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, এবং ডায়াবেটিস নীল কালারে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বিভিন্ন অঞ্চলে এই রোগগুলোর প্রাদুর্ভাব এবং বৃদ্ধিকে প্রদর্শন করা হয়েছে। আমি এই পেপারটির কনক্লুশনটা আপনাদেরকে পড়ে শোনাতে চাচ্ছি বেসিকলি, এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আপনারা কেউ নোট রাখতে পারেন এবং আপনারা পুরো পেপারটি পড়ে দেখতে পারেন। এর পরবর্তী লাইভগুলোতে আমি চেষ্টা করব এগুলো লিঙ্ক সহ আপনাদের সামনে উপস্থিত হতে, যেন ওই লিঙ্কগুলো আপনারা কমেন্ট বক্স থেকে পেয়ে যান। This study highlights a concerning, দুশ্চিন্তা করার মতো upward trend in prevalence of NCD. NCD মানে non-communicable diseases in Bangladesh. বলতে সেখানে যে দুশ্চিন্তা করার মতো বৃদ্ধি তারা এই স্টাডিতে খুঁজে পেয়েছেন। From 2011 to 2017, overweight, obesity and hypertension have increased, especially in rural areas among poor and manual workers. আমরা ধারণা করি যে ম্যানুয়াল ওয়ার্কার, যারা শারীরিক পরিশ্রম করে, তারা হয়তো সুস্থ থাকতে পারবে, আমরা মনে করি, ডায়াবেটিস, হাইপারটেনশন এই রোগগুলো থেকে। কিন্তু এই গবেষণায় দেখা যাচ্ছে যে গ্রামীণ অঞ্চলে পর্যন্ত ইভেন যারা শারীরিক পরিশ্রম করেন তাদের ক্ষেত্রেও এই বৃদ্ধির ঘটনা ঘটছে। অলদো হাই সোশিও ইকোনমিক গ্রুপ স্টিল হ্যাভ দ্য গ্রেটার রিস্ক ইন এনসিডি, যদিও যারা একটু অর্থবান তাদের মধ্যে এই রিস্কটা অনেক বেশি হয়। দ্য গ্রোয়িং বার্ডেন অফ এনসিডি exerting significant pressure on the health care system, মানে এতটা প্রেসার ক্রিয়েট করতেছে, হেলথ কেয়ার সিস্টেম এখন ভারাক্রান্ত, সে সহজ কথা ইফেক্টিভ আউটকাম দিতে ব্যর্থ হচ্ছে। টু প্রিভেন্ট ফার্দার ইনক্রিজ এনসিডি ইন বাংলাদেশ, এর অবশ্যই যাই হোক সেটা তাদের প্রোগ্রাম নেওয়া উচিত এগুলো বলছে। এই হচ্ছে পরিস্থিতি, এই পেপারের কনক্লুশন। এই পেপার থেকে তারা যে সিদ্ধান্তে এসেছেন তথ্যপাত্র ডাটাকে অ্যানালাইসিস করার পর, এরপর আমরা দেখব ল্যান্সেট পেপারে বাংলাদেশের prevalence of risk factor for non-communicable disease in a rural population of Bangladesh, a cross-sectional study. ল্যান্সেট পৃথিবীর সবচাইতে বিখ্যাত বৈজ্ঞানিক জার্নাল, এবং এই ক্রস সেকশনাল স্টাডি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ স্টাডি। এটা সিম্পল কোনো স্টাডি নয়, এটা অত্যন্ত পরিকল্পিত এবং অত্যন্ত উন্নত মানের একটি গবেষণা। সেখানে বলা হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ অ্যাকাউন্ট ফর 67% অফ অ্যানুয়াল ডেথ ইন বাংলাদেশ। বাংলাদেশের 67% ডেথ ঘটে হচ্ছে এই নন কমিউনিকেবল ডিজিজ থেকে। বিহেভিয়ারাল অ্যান্ড ক্লিনিক্যাল রিস্ক ফ্যাক্টরস সাচ অ্যাজ হাই ব্লাড প্রেশার, হাই ব্লাড গ্লুকোজ কনসেন্ট্রেশন, ডায়েটারি হ্যাবিটস, ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, টোব্যাকো ইউজ অ্যান্ড অ্যালকোহল কনজাম্পশন কন্ট্রিবিউট টু দ্য প্রিভেলেন্স অফ এনসিডি। এগুলো কারণ এই নন কমিউনিকেবল ডিজিজের বৃদ্ধির ক্ষেত্রে। ইন দিস স্টাডি উই এম টু এস্টিমেট দ্য প্রিভেলেন্স অফ এনসিডি এবং রিস্ক ফ্যাক্টর তারা দেখতে চেয়েছেন, যাই হোক অ্যাবস্ট্রাক্টে। তো মুদ্রা কথাটি হচ্ছে আমাদের এখানে লক্ষ্য করার বিষয়, অ্যানুয়াল ডেথের হার 67% ফ্রম নন কমিউনিকেবল, আদারওয়াইজ উই ক্যান সে ক্রনিক ডিজিজ থেকে। এটা হচ্ছে বাংলাদেশের হেলথ ওয়াচ রিপোর্ট 2016 সালেই সর্বশেষ হেলথ ওয়াচ রিপোর্টটা আমি পেলাম। আরো বেশি খোঁজাখুঁজি করার মতো আসলে সময়টাও পাইনি, এটা আমি শেয়ার করলাম। এই রিপোর্টের ভিত্তিতে 2016 নন কমিউনিকেবল ডিজিজ ইন বাংলাদেশ কারেন্ট সিনারিও এন্ড ফিউচার ডিরেকশন, এখানে ফিউচার ডিরেকশন সম্বন্ধে বলা হচ্ছে, বাংলাদেশ হেলথ ওয়াচ থেকে এটা প্রকাশিত হয়েছিল এই রিপোর্টটি। সেখানে আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, এটা কিন্তু 2016 সালে, অর্থাৎ বেশ সময় আগে, প্রায় 9 বছর আগে। সেখানে ডায়াবেটিস 3% তখন মারা যাচ্ছে ডায়াবেটিস থেকে, ক্রনিক রেসপিরেটরি ডিজিজ থেকে 11%, ক্যান্সার থেকে 10%, কার্ডিওভাস্কুলার ডিজিজ থেকে 17%, ইনজুরি থেকে 90%, ইনজুরি কমপ্লেক্সিটি কমপ্লিকেশন থেকে কমিউনিকেবল
কমিউনিকেবল ম্যাটার্নাল অ্যান্ড পেরিন্যাটাল নিউট্রিশনাল কন্ডিশন থেকে 32%, and আদার এনসিডি হচ্ছে 18%। মোট 8,86,000 মানুষ এই নন কমিউনিকেবল ডিজিজ থেকে মারা যাচ্ছে 2016 সালের রিপোর্ট অনুযায়ী। এখন কোনো আশার বাণী নেই, আপডেট রিপোর্ট আমি ক্যান্সারেরটা দেখাচ্ছি, সেটাতে বৃদ্ধি পেয়েছে, অন্যগুলো ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। এই হচ্ছে একটি চিত্র যেখানে কিভাবে কমপ্লেক্সিটি গুলো তৈরি হচ্ছে, ডায়াবেটিসের কতটুকু, কার্ডিওভাস্কুলার ডিজিজ এইভাবে গ্রাফ আকারে তুলে ধরা হয়েছে। এবং এই পোর্শনটা হচ্ছে সবচাইতে ভারী, তাদের মধ্যে ডায়াবেটিসও আছে, কার্ডিওভাস্কুলার ডিজিজও আছে, ক্রনিক রেসপিরেটরি ডিজিজও আছে, অনেকের ক্যান্সারও সাথে যুক্ত হয়। এবং এবার এই রিপোর্টের ভিত্তিতে যদি আমরা এগোই, আমরা কি দেখব? গ্লোবালি বাংলাদেশ is one of the top 10 high burden countries with diabetes, where an estimated 8.4 million people have diabetes and another 7.8 million people pre-diabetes। এবং তারপরে আরো অনেক তথ্য দেওয়া হয়েছে, এইটুকুই আমাদের চিন্তা করার জন্য যথেষ্ট। যেখানে বলা হচ্ছে টপ 10টা হাই বার্ডেন কান্ট্রির মধ্যে বাংলাদেশ একটা ডায়াবেটিসের ক্ষেত্রে, যেখানে 2016 সালের হিসাব অনুযায়ী 8.4 মিলিয়ন পিপল অলরেডি আক্রান্ত এবং 7.8 মিলিয়ন প্রি ডায়াবেটিক, অর্থাৎ ডায়াবেটিক হতে যাচ্ছে, এতদিনে তাদের হয়ে গিয়েছে মোস্ট প্রবাবলি। হাইপার টেনশনের ক্ষেত্রেও আমরা একই ঘটনাই দেখব। সেখানে হাইপার টেনশন ইজ অ্যানাদার মেজর এনসিডি প্রবলেম এফেক্টিং ওভার এ কোয়ার্টার অফ এ অ্যাডাল্ট পপুলেশন ইন বাংলাদেশ। চৌধুরী 2016 চৌধুরী অ্যাটেলের গবেষণা থেকে জানা গিয়েছে। এ সিস্টেমেটিক রিভিউ রিপোর্টেড দ্যাট around 14% বাংলাদেশ অ্যাডাল্ট সাফার ফ্রম হাইপারটেনশন, অর্থাৎ বাংলাদেশের সাকিব অ্যাটেল 2012, এটা থেকে জানা গিয়েছে যে 14% আমাদের দেশের পিপল 2016 সালে হাইপারটেনশনে আক্রান্ত ছিল। এখানে গ্রাফ সহ উপস্থাপন করা হয়েছে। ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, অর্থাৎ রেসপিরেটরি ট্র্যাকের সমস্যা, শ্বাসকষ্টজনক সমস্যা, ইজ অ্যান ইরিভার্সিবল অ্যান্ড প্রোগ্রেসিভ, মানে রিভার্স করা যাচ্ছে না, প্রোগ্রেসিভ ডেটেরিয়েটিং রেসপিরেটরি ডিজিজ ক্যারেক্টারাইজড বাই প্রোগ্রেসিভ অ্যান্ড ফ্লো লিমিটেশন। বাংলাদেশে there is a dearth of information regarding COPD in Bangladesh. Only few studies reported COPD prevalence in Bangladesh. এটা নিয়ে খুব বেশি গবেষণা বাংলাদেশে করা হয়নি, এটাই জানাচ্ছে সেখানে। Cancer. Although Bangladesh has no population-based cancer registry, however, an estimated 122,715 new cases of cancer developed in 2012 সালেই 1,22,715টা নতুন ক্যান্সারের রোগী হয়েছে, যা 2015 সালে বৃদ্ধি পেয়ে 1,36,719 জন আক্রান্ত হয়েছে বলে দেখা গিয়েছে। এবং এছাড়াও আরো বেশ কিছু তথ্য এখানে রয়েছে, কে কত পার্সেন্ট আক্রান্ত হয়েছে সেগুলোর। এবং সে ব্যাপারে আমরা আরেকটা যে ভয়াবহ দিক দেখতে পাবো, সেটাও একটা রিসার্চ, এবং বেশ ভালো একটা রিসার্চ প্রকাশিত হয়েছিল। ক্যান্সার ড্রাগ রেজিস্ট্যান্স ইজ এ সিরিয়াস থ্রেট ইন বাংলাদেশ। বাংলাদেশের ব্যাপারে বলা হচ্ছে যে এখানে ক্যান্সারের যে ওষুধ, তারা অ্যাকচুয়ালি কিউরেবল ট্রিটমেন্ট কনভেনশনাল সিস্টেমে না থাকা সত্ত্বেও তারা অপারেশন করে রেডিওথেরাপি, কেমোথেরাপির মাধ্যমে আশা করত যে এক ধরনের সারানো তারা আরোগ্যের কাজটা কিছু কিছু রোগীতে করতে পারে। যেটুকুতে তারা যা কিছুই করতে পারুক না কেন, সেখানেও ঘোষণা আসছে ক্যান্সার ড্রাগ রেজিস্ট্যান্সের। বলা হচ্ছে ক্যান্সার ড্রাগ রেজিস্ট্যান্স ইজ এ সিরিয়াস ইস্যু ইন বাংলাদেশ দ্যাট মাস্ট বি অ্যাড্রেসড উইথ ইফেক্টিভ সলিউশন। The growth of resistant bacterial strain, inappropriate use of antimicrobials, and inadequate healthcare standard in Bangladesh have resulted in a severe problem with cancer medication resistance.
মানে সিভিয়ার প্রবলেম, হালকা পাতলা প্রবলেম না, অলরেডি সিভিয়ার প্রবলেম শুরু হয়েছে। এ কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজি উইল বি নিডেড টু অ্যাড্রেস দেম। তারপর তাদের কথাগুলো বলছে তারা যে আমাদের আরো সতর্ক হওয়া উচিত। দ্যাটস ওকে, ফাইন। কিন্তু এটা একটা ভয়ানক, এটা কিন্তু কোনো আশার বাণী নয়, আপনারা স্বাভাবিকভাবে বুঝতে পারছেন। আমি একটু আগেই বলেছিলাম আপনারা এই ধরনের পরিস্থিতি অন্য সমস্ত নন কমিউনিকেবল অ্যান্ড ক্রনিক ডিজিজ গুলোতেও দেখতে পাবেন। কিন্তু সময়ের সীমাবদ্ধতার জন্য আমি সব পেপার এখানে স্বাভাবিকভাবে উপস্থাপন করতে পারি না। এখানে আপনারা পেপার দেখতে শুধু আসেননি, এ ব্যাপারে কিছুটা আলোচনাও আমাদের মধ্যে হবে। মেন্টাল হেলথ, বাংলাদেশ যে ব্যাপারে ভয়ানক রকম অসচেতন আমি বলবো, এ নিয়ে আলোচনা প্রচুর কম। যদিও আমার প্র্যাকটিসের লাইফে আমি দেখতে পাচ্ছি ক্রমবর্ধমান হারে এই প্রবলেম মানুষের মধ্যে বৃদ্ধি পাচ্ছে। মেন্টাল, এখানে পেপারটিতে যা বলা হচ্ছে, মেন্টাল হেলথ ইজ এ জেনারেলি এ নেগলেক্টেড, ঠিক একই কথা, এ নেগলেক্টেড, আন্ডার রিসার্চ অ্যান্ড লার্জলি হিডেন পাবলিক হেলথ প্রবলেম ইন বাংলাদেশ। অর্থাৎ লুকিয়ে রাখা, প্রচুর মানুষের প্রবলেমে আছে কিন্তু তা লুকিয়ে রাখা হচ্ছে। এবং a systematic review demonstrated the growing trend in the occurrence of mental disorder. তারপরে অন্য কথা বলছে, মুদ্রা কথাটি হচ্ছে যে এটা ক্রমবর্ধমান হারে বেড়ে চলছে। একটু আগে আমি যে কথাটি আপনাদেরকে বলেছিলাম, the prevalence varied from 6.5 to 31% among adults. প্রিভিলেন্সটা কতটুকু একটু লক্ষ্য করুন। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে জায়গা বিশেষে 6.5%, 100 জনের মধ্যে 6 বা 7 জন থেকে শুরু করে সর্বনিম্ন, এবং সেটাও 2016 সালে শুরু করে 31% পর্যন্ত। 31%, কোন জায়গায় কোন অঞ্চলে 31% পিপল মেন্টালি আক্রান্ত, মেন্টাল হেলথ ইস্যুতে আক্রান্ত। এবং শিশুদের ক্ষেত্রে সংখ্যাটি হচ্ছে 13 থেকে 23%, প্রায় 3 ভাগের 1 ভাগ। হোসেন অ্যাটেল 2014 করা। এবং আরো অনেক তথ্য দেওয়া যায়, আপনাদেরকে সম্ভব হলে আমি পরবর্তীতে পেপারের লিঙ্ক দিয়ে দেব। এখানে আরো অনেক তথ্য রয়েছে এবং সবগুলোই বলতে পারেন অন্ধকারাচ্ছন্ন, আশার আলো দিতে পারে না। এবং রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, অর্থাৎ হঠাৎ করে রাস্তায় মরে যাওয়া একটা দুর্ঘটনা, দুর্ঘটনা বলতে রোডের কোনো দুর্ঘটনা নয়, আমরা হঠাৎ করে রাস্তায় হার্ট অ্যাটাক হলো, কোন একটা প্রবলেম হয়ে, জাস্ট শ্বাসরোধ হলো, কোন একটা প্রবলেম হয়ে মারা যাওয়ার ঘটনা, এটা প্রতি 1 লাখ মানুষের মধ্যে 13 জনের ঘটতেছিল সেই সময়টাতে, 2014 সালের রিপোর্ট অনুযায়ী। এটা বর্তমানে সেটা আরো বৃদ্ধি পেয়েছে, ক্রমবর্ধমান হারে বাড়ছে বলে এখানে উল্লেখ করা হয়েছে। মুদ্রা কথাটি হচ্ছে সর্বশেষ কথা, এখানে কনক্লুশন, এটা এই পেপারেরই কনক্লুশন। হেলথ সার্ভিস ডেলিভারি ফর এনসিডি ইজ লেস focused on preventative care at primary and secondary level. There is no standard operating procedure for referrals. এদের এটাকে কিভাবে ম্যানেজ করবে সে ব্যাপারে কোনো স্ট্যান্ডার্ড প্রসিডিউর এখনো দাঁড় করাতে। ইভেন দ্য এসেনশিয়াল প্যাকেজ অফ হেলথ সার্ভিস does not address NCD in a focused manner. Therefore, the NCD prevention and control require strong national stewardship of to coordinate a meaningful multi-sectional response. যাই হোক, এখানে তারা যে কথাটি বলছে তা হচ্ছে এখন পর্যন্ত তারা প্রস্তুত নয় এটাকে কন্ট্রোল করার জন্য, যে ফোকাসটা দরকার সেই ফোকাসটাও দিতে পারছে না। আশার আলো এই ব্যাপারে, এই নন কমিউনিকেবল বা ক্রনিক ডিজিজ গুলোর ব্যাপারে কেনিয়ার প্রেসিডেন্টের একটা বক্তব্য আমরা জাস্ট এক লাইন, non-communicable disease are a major barrier to economic growth and social development. Their prevention and control must therefore be integrated into national and global development agenda. কেনিয়ার প্রেসিডেন্ট বলছেন যে এটা
আমাদের অর্থনৈতিক গ্রোথ এবং সামাজিক প্রবৃদ্ধির জন্য ব্যারিয়ার, বড় ব্যারিয়ার, ছোট ব্যারিয়ার না, মেজর ব্যারিয়ার। ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের প্রেসিডেন্ট মার্টিন সেলিং বলছেন 4 in 5 deaths from NCD now occur in low and middle income countries. কম আয়ের বা মধ্য আয়ের দেশগুলোর 5 জনের মধ্যে 4 জনই এই নন কমিউনিকেবল ডিজিজে মারা যাচ্ছে। উইদাউট decisive action, the NCD burden threaten to undermine the benefit of improving standard of living, education, and economic growth in many countries. এবং বহু কান্ট্রি, বিশেষ করে এখানে যাদের কথা উল্লেখ করা হলো লো অ্যান্ড মিডল ইনকাম কান্ট্রিজ, সেগুলোর জীবনযাত্রা, পড়াশোনা, শিক্ষা এবং ইকোনমিক গ্রোথ যদি এই বার্ডেনটাকে কমানো না যায়, এটা থ্রেটেন, এটা ঝুঁকিপূর্ণ হয়ে আছে। কমানো না গেলে এতে উন্নতি প্রবৃদ্ধি সম্ভব নয়। জাস্ট আমরা একটু জানবো যে যে বিষয়গুলোর জন্য এনসিডি, নন কমিউনিকেবল ডিজিজ বা ক্রনিক ডিজিজের ক্ষেত্রে যে প্রবলেমটির জন্য, যে প্রবলেমগুলোর জন্য মানে রিস্ক ফ্যাক্টর, সেই প্রবলেম আমাদের মধ্যে কি পরিমাণ বিরাজিত এবং সেগুলো কতটুকু দূর করার পসিবিলিটি আছে। মেটাবলিক বা ফিজিওলজিক্যাল রিস্ক ফ্যাক্টর হচ্ছে ব্লাড প্রেশার হাই হয়ে থাকা, ওভারওয়েট, ওবেসিটি, রেজ ব্লাড গ্লুকোজ এবং লিপিড প্রোফাইল হাই হওয়া, রেজ লিপিড, রক্তের চর্বি বেড়ে যাওয়া। এর কোনো ট্রিটমেন্ট কনভেনশনাল পদ্ধতিতে কিউরেটিভ ট্রিটমেন্ট নেই, ম্যানেজ এবং কন্ট্রোল করে চলছে এবং নতুন নতুন রোগী আক্রান্ত হচ্ছে। আমরা প্রত্যাশা করতে পারি না যে এই এনসিডি বর্তমানে প্রচলিত চিকিৎসা কন্ট্রোল করতে পারবে, যেহেতু এই সিচুয়েশন গুলো কন্ট্রোল করা যাচ্ছে না। এগুলো হচ্ছে রিস্ক ফ্যাক্টর। বিহেভিয়ারাল রিস্ক ফ্যাক্টর হচ্ছে টোবাকো ইউজ, আনহেলদি ডায়েট, ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, মানে খাদ্যাভ্যাস, বাজে খাবার, স্বাস্থ্যকর খাবার নয় এরকম খাবার, শারীরিক নিষ্ক্রিয়তা যা দিন দিন বেড়ে চলেছে, হার্মফুল ইউজ অফ অ্যালকোহল অ্যান্ড টোবাকো ইউজ, ধূমপান এবং অ্যালকোহলের ব্যবহার, এগুলো নিশ্চয়ই দেখেছেন যে এগুলো কমার কোনো সম্ভাবনা বা কমার কোনো সিচুয়েশন আমরা দেখতে পাচ্ছি না। এবং আন্ডারলাইং ড্রাইভার্স, এগুলোর গোড়ায় কে আছে, এগুলোর আন্ডারলাইং ড্রাইভার্স কোনগুলো? সোশ্যাল ডিটারমিনেন্টস অফ হেলথ কি? গ্লোবালাইজেশন, উরবানাইজেশন, মানে এক কথা হচ্ছে এই যে শহর গ্রামগুলো কমে গিয়ে শহর বানিয়ে ফেলা, পপুলেশন, জনসংখ্যা বৃদ্ধি, এইজিং, এই ব্যাপারগুলো রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করে। ভবিষ্যৎ সম্বন্ধে সেখানে কি বলা আছে? আপনারা 3টা গ্রাফ দেখতে পাচ্ছেন। এই গ্রাফটা 2001 সালের। আপনারা দেখেন শিশু 10 থেকে 14 বছর এবং 20 থেকে 24 বছর শিশুর যথেষ্ট পরিমাণ জন্ম লাভ করছে। বর্তমানে 2026 সালে তার কন্ডিশনটা হচ্ছে এটা, পরিমাণ অনেক, শিশুর পরিমাণ কম। এটা জনসংখ্যা বৃদ্ধির স্টাডি দিন, এটা প্যাথোলজিক্যাল অবস্থা। এবং 2051 সালে পরিস্থিতি দাঁড়াবে এরকম, যেখানে এই বয়সে শিশু থাকবে কম, বৃদ্ধের সংখ্যা থাকবে বেশি। কারণ প্যাথোলজি, মর্টালিটি, এগুলো হচ্ছে তার কারণ। ইউরোজেনিটাল ডিজিজ বৃদ্ধি পাচ্ছে, বন্ধ্যাত্ব, ইভেন মেল ইনফার্টিলিটির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, শিশুর সংখ্যা কমবে এবং তারপরে যারা মারা যাবে ক্রনিক ডিজিজের হার বেড়ে। আমরা এখন জুভেনাইল ডায়াবেটিস, জুভেনাইল রিউমাটয়েড আর্থ্রাইটিস, এগুলো এখন অল্প বয়স্ক বাচ্চাদের, ক্রনিক কিডনি ডিজিজ আমরা এখন অল্প বয়সের বাচ্চাদের মধ্যে দেখতে পাচ্ছি এবং মর্টালিটি রেট বৃদ্ধি পাচ্ছে। ফলাফলস্বরূপ যে চিত্র এটা ছিল 2001 সালে, 26 সালে তার চিত্রটি এরকম এবং 51 সালে চিত্রটি এরকম হওয়ার সম্ভাবনা, এই দুটোর পরিপ্রেক্ষিতে হিসাব করা হয়েছে। এটা হচ্ছে ভবিষ্যৎ, অর্থাৎ 2051 সাল পর্যন্ত এই রিপোর্টে যে ভবিষ্যৎটি তুলে ধরা হয়েছে তা কখনোই আশার আলো দেখাতে পারছে না। যাই হোক, আমি অনেকগুলো স্লাইড শেয়ার করেছি, আমার মনে হয় অনেকেই ক্লান্ত হয়ে পড়েছেন। আমি জাস্ট আর অল্প কয়েকটা ইন্টারেস্টিং ব্যাপার দেখিয়ে আমি আমার আলোচনায় সরাসরি ফিরে যাব। আমি জিজ্ঞাসা করেছিলাম গুগলকে, হাউ মাচ কিউরেটিভ মেডিসিন হ্যাভ দ্য কনভেনশনাল ট্রিটমেন্ট ফর নন কমিউনিকেবল ডিজিজ।
হাউ মাচ কিউরেটিভ মেডিসিন ডাজ কনভেনশনাল ট্রিটমেন্ট হ্যাভ ফর নন কমিউনিকেবল ডিজিজ, অর্থাৎ কনভেনশনাল চিকিৎসায় আরোগ্যকারী ওষুধ আমাদের এই ক্রনিক রোগের জন্য বা নন কমিউনিকেবল ডিজিজের জন্য কি পরিমাণ রয়েছে। এআই রিভিউ যা এসেছে সেখানে বলা হচ্ছে কনভেনশনাল ট্রিটমেন্ট ফর নন কমিউনিকেবল diseases focus on managing symptoms, preventing complication and improving quality of life rather than offering complete cure. বলছে যে এখানে বলছে যে তারা সম্পূর্ণ আরোগ্যের ব্যাপারে কি বলবো আমি এটাকে ফোকাসই করছে না। কেন করছে না সেটা উত্তরটা আমরা একটু পরে দেখব। নন কমিউনিকেবল ডিজিজের আরোগ্যের ব্যাপারে তারা ফোকাস করছে না, তারা ফোকাস করছে লক্ষণের ম্যানেজমেন্ট। এটা একটু কষ্ট পাচ্ছি, একটু আরাম, কমপ্লিকেশন জটিলতা যেন না হয়, এই ওষুধ খাবেন, একটু যেন ভালো মতো চলতে পারেন, ইমপ্রুভিং কোয়ালিটি অফ লাইফ। কেন? কারণ একটা একটা করে যদি দেখি, টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে এটা কি কিউরেটিভ? নট ট্র্যাডিশনালি কিউরেবল, not traditionally curable but reversible in early stage through lifestyle change. ওষুধ না, লাইফস্টাইল চেঞ্জ করে একদম আর্লি স্টেজে ধরা পড়লে কিছুটা রিভার্স করা সম্ভব। আচ্ছা, কনভেনশনাল মেডিসিন ফোকাস, যাই হোক এগুলো আমরা কথাটি পেয়ে গিয়েছি, যেখানে তাদের লং টার্ম গোল হচ্ছে ম্যানেজ কমপ্লিকেশন এন্ড ইমপ্রুভ কোয়ালিটি অফ লাইফ, বাস, এর বেশি কিছু না। Hypertension, high blood pressure, curative, rarely cured permanently, but can be normalized with sustained lifestyle change and medication. আবারও সেই লাইফস্টাইল চেঞ্জ এবং ওষুধের সহযোগিতায় মোটামুটি নর্মাল ভাবে থাকা সম্ভব, ওই যে ব্লাড প্রেশার কমিয়ে রাখা সম্ভব। রেয়ারলি কিওর্ড পার্মানেন্টলি, রেয়ারলি কিওর্ড সেটাও আমি বলছি আমার পরিচ্ছন্নভাবে, সেটা ওষুধ থেকে হয় না। মানুষের শরীরের অর্গানিজমের একটা প্রবণতা হচ্ছে খুব বড় ধরনের কমপ্লেক্স ডিজিজ বা যে লেভেলে একটা রোগ, হাইপারটেনশন, কার্ডিওভাস্কুলার ডিজিজ, আমার যদি নিউরোলজিক্যাল কোনো বড় রোগ হয়, সেখানে পসিবিলিটি থাকে অনেক সময় রিমিশন হওয়ার। এই হাইপারটেনশন কিছুটা রিমিশন হবে, এর একটা পসিবিলিটি থাকে। এই সমস্ত ক্ষেত্রে হয়তো দুই একটা কিওর পার্মানেন্টলি তাদের মনে হয় কনভেনশনাল ট্রিটমেন্টে। Cardiovascular disease, heart attack, atherosclerosis, curative, not curable once damage is done, but manageable. ওই একই কথা, কন্ট্রোল করা। তারা এনজিওপ্লাস্টি, বাইপাস সার্জারি, স্টেন্ট ক্যান রিস্টোর ফাংশন, এগুলো অপারেশনের মাধ্যমে কিছুটা ফাংশন রিস্টোর করা যায়। এবং কিছু ওষুধ তারা দেয় লাইফ লং, সারা জীবন খেতে হবে, যে stains, beta blockers, etc. lifelong for many patients. Okay. Chronic respiratory disease, curative, generally not curable, but symptoms can be controlled. মানে একই কথা, কিন্তু আমরা একই কথাই কিন্তু সবগুলোতে, ট্রিটমেন্ট ইনক্লুড ইনহেলার্স, স্টেরয়েডস এন্ড লাইফস্টাইল চেঞ্জ, এন্ড স্পেশালি কুইটিং স্মোকিং, এই হচ্ছে চিকিৎসা। Cancer, curative, depends on the type, stage and timing. Early stage cancer can often be managed with surgery, chemotherapy, radiation or immunotherapy. খুব আর্লি স্টেজে দেখা দিলে কিছুটা ম্যানেজ করা যায় সার্জারি, কেমোথেরাপি, রেডিয়েশন আর ইমিউনোথেরাপি দিয়ে। লেটার স্টেজ and metastatic cancer are mostly managed palliatively, though long remission are possible. যে শুধুমাত্র আরাম দেওয়ার চিকিৎসাটা দেওয়ার কায়দা থাকে এই ক্ষেত্রগুলোতে, লেট স্টেজ এন্ড মেটাস্টাটিক ক্যান্সারে, সেখানে তারা কেমোথেরাপি, রেডিয়েশন, ইমিউনোথেরাপিও ইফেক্টিভলি দিতে পারে না। রিউম্যাটিক ডিজিজ, যেমন রিউম্যাটয়েড আর্থ্রাইটিস, লিউপাস, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডোলাইটিস, কিউরেটিভ, নট কিউরেবল। দেখুন কনভেনশনাল ট্রিটমেন্টের কথা বলছি আমি, সেখানে ইমিউনোসাপ্রেসেন্ট ব্যবহার করা হয়, সেখানে আরো বেশ কয়েক ধরনের মেডিকেশন, সেখানে কর্টিকোস্টেরয়েড ইনফ্লামেশনের জন্য দেওয়া হয়, এনএসএআইডি দেওয়া হয়, ফিজিওথেরাপি, লাইফস্টাইল চেঞ্জ, কিন্তু কিউরেবল ট্রিটমেন্ট, জাস্ট ম্যানেজেবল। এবং ভয়ানক ব্যাপার হচ্ছে এখানে
ইমিউনোসাপ্রেসেন্ট অ্যান্ড কর্টিকোস্টেরয়েডের ব্যবহার। ওকে, ক্রনিক লিভার ডিজিজের ক্ষেত্রে দিতে আমরা যদি যাই, সিরোসিস, হেপাটাইটিস বি সি রিলেটেড ড্যামেজ, হেপাটাইটিস বি এবং সি রিলেটেড ড্যামেজ। হেপাটাইটিস সি ক্যান নাও বি কিউরড উইথ অ্যান্টিভাইরাল ড্রাগ, এটা তারা দাবি করে। ওকে, আমি মেনে নিলাম যে এটা একটা কিউরেবল ট্রিটমেন্ট আছে। বাট সিরোসিস এন্ড অ্যাডভান্স লিভার ড্যামেজ ইজ নট রিভার্সিবল, অনলি ট্রান্সপ্ল্যান্ট অফার এ ফাংশনাল রিসেট। কিন্তু সিরোসিস কিংবা লিভারের অ্যাডভান্স কোনো রোগ হলে সেখানে তাদের আরোগ্য করার কোনো উপায় থাকে না। ক্রনিক কিডনি ডিজিজ ভয়াবহ আকার ধারণ করেছে, কিউরেটিভ নো কিওর আনলেস দ্য আন্ডারলাইং কজ ইজ রিভার্সিবল ইন আর্লি স্টেজ। অন্য কিছু থেকে যদি রোগটা হয়, যেমন হাইপারটেনশন থেকে একজনের কিডনিতে প্রবলেম শুরু হয়েছে এবং হাইপারটেনশনকে খুব কঠিন ভাবে কন্ট্রোল করা সম্ভব হলো, তাহলে হয়তো সেই কিডনি, সেই রিলেটেড কিডনি ডিজিজ, রিফ্লেক্টিভ কিডনি ডিজিজটি হবে না। কিন্তু যখন কিডনি ডিজিজ, সরাসরি কিডনি ডিজিজ দেখা দেবে এবং অ্যাডভান্স সিকেডি হবে, সেখানে তাদের আর করার কিছু নেই, শুধুমাত্র ডায়ালাইসিস কিংবা ট্রান্সপ্ল্যান্ট ছাড়া। ওকে, এবং নিউরোলজিক্যাল ডিজেনারেটিভ ডিজিজ, নো কিওর ফর নিউরো ডিজেনারেশন অ্যাজ অফ নাও। সেখানে পার্কিনসন ডিজিজ আছে, এমএস আছে, আলঝেইমার্স ডিজিজ আছে। মুদ্রা কথাটি হচ্ছে, আপনারা আরো যদি ক্রনিক ডিজিজ গুলোতে অনুসন্ধান চালান, আপনারা এই একই ব্যাপারই দেখতে পাবেন। এই একই ব্যাপারই দেখতে পাবেন যে ইফেক্টিভ আরোগ্যকারী ট্রিটমেন্ট নেই, ম্যানেজমেন্ট দেওয়া হচ্ছে, কন্ট্রোল করা হচ্ছে, বিশেষভাবে লাইফস্টাইল চেঞ্জ। প্রত্যেকটা জায়গায় এই কথাটি বলা হচ্ছে, কারণ আমাদের লাইফস্টাইল দিনকে দিন খারাপ হচ্ছে, আমাদের পরিবেশ খারাপ হচ্ছে, আমাদের পারিপার্শ্বিকতা খারাপ হচ্ছে, ইভেন মেন্টালি, ইমোশনালি অ্যান্ড মোরালি আমরা পদস্খলিত হচ্ছি। যতই বলা হোক লাইফস্টাইল চেঞ্জ, আপনি গাছ কেটে উজাড় করবেন, গ্রামকে শহর বানাবেন, এই প্রবণতাকে রুখতে পারবেন আপনি? পারবেন না। যাই হোক, এখানে একটা সামারি, যেটা অ্যাকচুয়ালি যেখানে বলা হচ্ছে এই রোগগুলোর ব্যাপারে, সেটা আলাদা করে বলতে হবে না, কারণ আমার আলোচনায় চলে এসেছে। সর্বশেষ আপনারা হয়তো বলবেন যে আমি অ্যালোপ্যাথির ব্যাপারে তো এইভাবে অনুসন্ধান করলাম, হোমিওপ্যাথি কতটুকু পারে? যেহেতু আমরা একটু পরে হোমিওপ্যাথি নিয়েই আলোচনাটি করব, ঠিক হুবহু একই কথা দিয়ে সার্চ আমি দিয়েছিলাম গুগলে, তারা কোনো তথ্য প্রদর্শন করে না। হোমিওপ্যাথির ব্যাপারটিতে তারা তথ্য প্রদর্শন করে না, কোনো তথ্য না, এখানে এআই কোনো রিভিউ নেই। কেন নেই? কারণ হচ্ছে most rigorous medical bodies like WHO, NSAID, etc. state that homeopathy lack robust clinical evidence. দুনিয়া জুড়ে লক্ষ লক্ষ মানুষ অবিরত আরোগ্য হচ্ছে, কিন্তু WHO, NHS, ন্যাশনাল হেলথ, যাই হোক ওরা ফুল মিনিংটা মনে নেই, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং NHS ঘোষণা দিচ্ছে যে আমাদের আরোগ্যের তেমন কোনো বড় ধরনের এরকম প্রমাণ নেই। সাম অবজারভেশনাল স্টাডিজ অ্যান্ড পেশেন্ট রিপোর্টেড আউটকাম শো ইমপ্রুভমেন্ট। কিছু অবজারভেশনাল স্টাডি, গবেষণা এবং পেশেন্ট রিপোর্টে পেশেন্টদের দেওয়া তথ্য অনুযায়ী তারা উন্নতি দেখতে পেয়েছে, স্পেশালি ইন ক্রনিক ডিজিজ, বাট র্যান্ডোমাইজ কন্ট্রোল ট্রায়াল আর ল্যাকিং অর ইনকনক্লুসিভ। শুধুমাত্র আরসিটি, যে পদ্ধতিতে হোমিওপ্যাথিতে গবেষণা করলে গবেষণাটি ভুল খাতে প্রবাহিত হওয়ার পসিবিলিটি থাকে স্ট্রংলি, সেটা করা হয়নি, কারণ এই গবেষণাটা এই পদ্ধতিতে হোমিওপ্যাথিতে করা যায় না এবং সেটা বৈজ্ঞানিক ফলাফলও নিয়ে আসবে না, ভ্রান্ত ফলাফল নিয়ে আসবে। তো এই সেটার কারণ আমার বৈজ্ঞানিক ভিত্তি বইটিতে আমি একদম ডিটেল এক্সপ্লেন করে দিয়ে দিয়েছি যে কেন ভুল ফলাফল আসবে। যে কেউ পড়লে, সাধারণ মানুষ পড়লেও সেটা থেকে জানতে পারবে যে কেন র্যান্ডোমাইজ কন্ট্রোল ট্রায়াল আমাদের সঠিক ফলাফল দেবে না হোমিওপ্যাথিক গবেষণাগুলোতে। তো এটা নেই, কেন নেই? এটাই হচ্ছে তাদের কোন রকমের মতামত। তাও ভালো যে এখানে নেগেটিভ অ্যাপ্রোচ দেখায়নি, এর নেগেটিভ
মন্তব্যও করেনি, পজিটিভ মন্তব্যও করেনি। তবে এটাও সত্য, আমাদের হোমিওপ্যাথদের এ ব্যাপারে সচেতন হতে হবে। যদি যথেষ্ট পরিমাণ রিসার্চ এভিডেন্স আসে তখন তখন আমরা বলতে পারবো। কিন্তু সত্যিকার অর্থেই আমাদের গবেষণার সংখ্যা কনভেনশনাল ট্রিটমেন্টের গবেষণার তুলনায় অনেক কম, কাজেই আমরা খুব শক্তিশালী প্রোটেস্ট করতে পারি না। আর এই কারণে আমি মাঝে মাঝে বলি, আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এবং নিজেদের সক্ষম করার জন্য, নিজেদের বহিঃপ্রকাশের জন্য আমাদের এখন রিসার্চ ছাড়া আর কোন। যাই হোক, এই হচ্ছে আমি যে স্লাইড গুলো শেয়ার করতে, যে তথ্য উপাত্ত গুলো আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম, আর যেটা বাদ রেখেছি তা হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ক্রাইসিস, যা নিয়ে আমি হয়তো ভবিষ্যতে আপনাদের সামনে অন্য একটি লাইভে শুধু এই ব্যাপারটি নিয়েই কথা বলবো, সম্ভাবনা দেখাবো, সম্ভব হলে কেস প্রেজেন্টেশন করবো। তো আমি এখন স্লাইডটি শেয়ার বন্ধ করে দিচ্ছি এবং আমি আমাদের মূল আলোচনায় ফিরে আসছি। ওকে, এবার যে কথাটি আমাদের আলোচনার বিষয়বস্তু যা ছিল, আমরা দেখতে পেলাম যে এই ক্রনিক ডিজিজ বা নন কমিউনিকেবল ডিজিজের ক্ষেত্রটিতে বর্তমানে প্রচলিত যে চিকিৎসা ব্যবস্থাটি রয়েছে তার থেকে আমরা আসলে খুব বেশি আউটকাম আশা করতে পারছি না। এটা হচ্ছে বাস্তবতা। এবং এই তথ্য আমি যা এখানে উপস্থাপন করলাম, আপনারা যদি গ্লোবালি অর্থাৎ আন্তর্জাতিক রিসার্চ পেপার গুলো, পরিসংখ্যান গুলো দেখেন, এর চাইতে কোনো ভালো সংবাদ আপনারা আনতে পারবেন না। অ্যাকচুয়ালি বাস্তবতা হচ্ছে কনভেনশনাল ট্রিটমেন্ট ক্রনিক রোগের চিকিৎসা এখনো আবিষ্কার করতে পারেনি। সেখানে হোমিওপ্যাথি কি করতে পারে, হোমিওপ্যাথি কি করে, কেন করে, এই প্রসঙ্গটি যদি আমরা একটু বুঝতে পারি তাহলে আপনারা ধরতে পারবেন যে কেন আমি বলেছি যে বিকল্পহীন আবশ্যকতা। বাস্তবতা হচ্ছে এই ল্যাকিংস, কনভেনশনাল ট্রিটমেন্টের এই ব্যর্থতার যে কারণ, সেটা হচ্ছে অন্যান্য বিজ্ঞান যেভাবে কিছু মৌলিক নীতির উপরে খুব ভিত্তিমূলক কিছু কিছু প্রিন্সিপাল, একদম ম্যাথমেটিক্যাল প্রিন্সিপাল, একদম প্রাকৃতিক প্রাকৃতিক প্রিন্সিপাল গুলো কিরকম হয়, আমি উপর থেকে যদি একটা কিছু ফেলি সেটা নিচে পড়বে, মাধ্যাকর্ষণ শক্তি। আমি যদি বিদ্যুতের মধ্যে যেখানে ইলেকট্রনের প্রবাহ হচ্ছে, আমি যদি হাত দেই শক পাবো। কেন শক পাবো? ইলেকট্রনের প্রবাহিত হবে আমার শরীরে, বিদ্যুৎ কারেন্টে শক খাওয়া হবে। কেন হবে এটা? এটা কোনো অব্যর্থ। আগুন, আপনি হাত দিবেন, হাত পুড়বে। প্রাকৃতিক নীতি, পদ্ধতি, এখানে যে প্রতিক্রিয়াটি হবে উত্তাপের দরুন আমি পড়ে যাব। এরকম প্রাকৃতিক যে নীতিগুলো আপনি দেখতে পাচ্ছেন, অন্যান্য বিজ্ঞানগুলো ঠিক এই কিছু ভিত্তির উপর প্রতিষ্ঠিত। পৃথিবীতে একমাত্র বিজ্ঞান যারা চেষ্টা করছে মানুষের শরীর, তার ভিতরের একদম একদম প্রত্যেকটা টিস্যু পর্যন্ত, সেল পর্যন্ত নিয়ে তার মানুষের মধ্যে চলা হাজারো ফিজিওকেমিক্যাল প্রসেস, ফিজিওলজিক্যাল প্রসেস, এবং এই সমস্ত কিছু, যত রকমের অনুপরমাণু আছে, সমস্ত কিছু নিয়ে খুব খুব যাচাই বাছাই বিশ্লেষণ, কোন মেকানিজম কিভাবে কাজ করছে, সেখানে কিভাবে আমরা হস্তক্ষেপ করে এই মেকানিজমকে আমাদের বুদ্ধি মোতাবেক কিভাবে পরিবর্তন করতে পারি, বিভিন্ন ধরনের গবেষণায় বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হয়েছে, হচ্ছে, এবং আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এই পরিমাণ অপচয়ের পরেও হতেই থাকবে। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। কিন্তু কিন্তু যে জিনিসের অভাব এই ক্ষেত্রটিতে রয়েছে, আমি কনভেনশনাল চিকিৎসাকে
অপদস্থ করার জন্য, কষ্ট দেওয়ার জন্য আজকে এই কথাগুলো বলছি না। আমি এগুলো একটা ফ্যাক্ট হিসেবে তুলে ধরছি, এবং আমি মনে করি যে যদি চিন্তার কিছু থাকে এই কথাগুলোর মধ্যে, সাবস্ট্যান্সিয়াল কিছু যদি তারা খুঁজে পান, তাহলে একটু উদার মন নিয়ে এখন ভাবনার সময় হয়েছে। কারণ আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্রনিক ডিজিজ গুলো, নন কমিউনিকেবল ডিজিজ গুলো এ পর্যন্ত কন্ট্রোল তো করা যায়নি, এগুলো মহামারীর আকারে নিয়ে ছড়িয়ে পড়ছে আমাদের। কাজেই আমরা যদি চিকিৎসা পেশার সাথে, নিষ্ঠার সাথে আমরা চিকিৎসা পেশায় এসে থাকি, যদি আমরা মানুষকে সহযোগিতা করতে চাই, তাহলে সবগুলো সম্ভাবনাকে আমাদের বিবেচনা করতে হবে, সবগুলো সম্ভাবনাকে খতিয়ে দেখতে হবে। এটা বাঁচতে চাইলে এটা হচ্ছে আমাদের সময়ের দাবি। তো হোমিওপ্যাথি একমাত্র পদ্ধতি না, আরো কিছু পদ্ধতি রয়েছে যেগুলোতে অ্যাকচুয়ালি তারা অনুসন্ধান করে যে প্রাকৃতিক নীতি, প্রাকৃতিক বিধান কি রয়েছে, অনুসন্ধান আরো। কিন্তু হোমিওপ্যাথি একমাত্র পদ্ধতি যেখানে এই বিধান আবিষ্কার করা হয়েছে, এর সাথে সিদ্ধান্ত, অনুসিদ্ধান্ত রিলেটেড যে ল গুলো রয়েছে, প্রিন্সিপালস গুলো রয়েছে, সেগুলো আবিষ্কার করা হয়েছে। পুরো চিকিৎসা প্রক্রিয়া সেই বিধানগুলোর ভিত্তিতে পরিচালিত হয়। যে চিকিৎসক যত বেশি সেই প্রাকৃতিক বিধানগুলোকে অনুসরণ করতে পারেন, সে তত বেশি সফলকাম হয়, তত বেশি কমপ্লেক্স ক্রনিক নন কমিউনিকেবল ডিজিজের বেলায় সেই চিকিৎসক তত বেশি সফল হন। যারা এমনকি রুরাল এরিয়াতে যারা এত বেশি সবগুলো প্রিন্সিপালস নিয়ে খুব সূক্ষ্মভাবে চিকিৎসা করতে নাও পারেন, তবুও ক্রনিক ডিজিজের ক্ষেত্রে আপনারা যদি অনুসন্ধান করেন, দেখবেন একজন সাধারণ হোমিওপ্যাথের হাতেও বেশ কিছু ক্রনিক ডিজিজ যা অন্য চিকিৎসা পদ্ধতিতে আরোগ্য সম্ভব ছিল না, ঠিক এক্ষেত্রে তা সম্ভব হয়েছে। এ হচ্ছে, আর যদি প্রপার ওয়েতে করা হয়, মোস্ট অফ দ্য পেশেন্ট উইল বি কিওর্ড উইদিন এ সার্টেন থ্রেশহোল্ড, সার্টেন লিমিট। লিমিট ক্রস করে গেলে পরে টার্মিনাল কেস তো আর ওইভাবে বলা যায় না। কিন্তু ক্রনিক ডিজিজ যদি একদম বিপর্যস্ত অবস্থা না হয়, যদি একদম টার্মিনাল স্টেজে, এন্ড স্টেজে না চলে যায়, সেখানে সত্যিকার ভাবে সঠিকভাবে হোমিওপ্যাথির প্রিন্সিপালস গুলো অনুসরণকারী চিকিৎসক আরোগ্য করার সক্ষমতা এবং সম্ভাবনা অনেক অনেক বেশি রাখেন, যা অবিরতই আরোগ্য করে চলেছেন। আমি আগেই বলেছি, আমি আরেকটা পরবর্তী লাইভেই মোস্ট প্রবাবলি আমি আপনাদেরকে বেশ কিছু কেসের ইনফরমেশন দেব, কাগজপত্র সহ, বিফোর আফটার দেখিয়ে। তো কেন হচ্ছে হোমিওপ্যাথিতে এই ব্যাপারটি, কেন হয়, কেন এই আমাদের এত নেগলেক্ট করা সত্ত্বেও, গবেষণার সংখ্যা এত কম থাকা সত্ত্বেও কেন হবে, কেন হচ্ছে? কারণ হোমিওপ্যাথি সেই প্রিন্সিপালস, সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার, প্রকৃতির যে নীতি, দেখেন শুনতে তো খুব সিম্পল, উপরে থেকে নিচে একটা কিছু ফেললে নিচে পড়ে যাবে, এর চাইতে সিম্পল কথা আর আছে? কিন্তু এর নেপথ্যে থাকে সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার, এর নেপথ্যে থাকে মাধ্যাকর্ষণ শক্তি, গ্র্যাভিটির মতো বিশাল বিশাল শক্তির উপস্থিতি। তাই হোমিওপ্যাথির সিম্পল কথা, সদৃশ্য সদৃশকে আরোগ্য করে, সিমিলিয়াস সিমিলিবাস কিউরেন্টার, এর নেপথ্যেও কোয়ান্টাম ফিজিক্সের মতো বিজ্ঞান জড়িত। শুনতে খুব সিম্পল, কিন্তু কোয়ান্টাম ফিজিক্সের মতো বিজ্ঞান জড়িত। আজকে কোয়ান্টাম ফিজিক্সের আবিষ্কারের পরে হোমিওপ্যাথির কার্যকারিতা, ওষুধের কাজ সবেমাত্র বোঝা শুরু হয়েছে এবং একটা ডেফিনিট শক্তিশালী অগ্রগতি এসেছে, এবং ফলাফল স্বরূপ কিছু কিছু জায়গা থেকে বেশ পজিটিভ রেসপন্স আসা শুরু করেছে। আমাদের হোমিওপ্যাথির সাথে সম্পর্কিত নয় এরকম বহু গবেষক বর্তমানে হোমিওপ্যাথির প্রসঙ্গ নিয়ে গবেষণা করতে আগ্রহী হয়েছে। নোবেল প্রাইজের বিজেতা লাকমান টেকনিয়ার কিন্তু হোমিওপ্যাথির ব্যাপারে খুব স্ট্রংলি মতামত ব্যক্ত করেছেন। কথা সেগুলো নয়, আজকে এই প্রমাণগুলো দিতে বসিনি।
আমাদের মুদ্রা কথাটি হচ্ছে যে হোমিওপ্যাথি এ কারণে যে এখানে একটা সুনির্দিষ্ট প্রিন্সিপালস রয়েছে, আরোগ্যকারী প্রিন্সিপালস রয়েছে, যেভাবে অন্যান্য বিজ্ঞানে থাকে হোমিওপ্যাথিতেও সেটা রয়েছে। ফলাফলস্বরূপ আরোগ্য করতে সক্ষম হয়, হোমিওপ্যাথির এই সম্ভাবনার এবং সক্ষমতাটি রয়েছে। এই যে ক্রনিক ডিজিজ গুলো একটু আগে আমি উল্লেখ করলাম, আমার ব্যক্তিগত চিকিৎসায় ক্যান্সার থেকে শুরু করে হাইপার টেনশন, ডায়াবেটিস, সিওপিডি, ক্রনিক রেসপিরেটরি ডিজিজ, রিউম্যাটিজম, রিউম্যাটিক অ্যাফেকশনস, এমন কোন ইভেন এখানে যে সাব ক্যাটাগরি যে রোগগুলোর কথা আলোচনা করা হয়েছে, আর্থ্রাইটিস, পিএলআইডি, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডোলাইটিস, সেন্ট্রালাইজেশন বা অন্যান্য যে ব্যাপারগুলো এখানে উল্লেখ করেছি আমি এবং যেগুলো করিনি, আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় এই প্রত্যেকটা রোগের আরোগ্যের প্রমাণ আমার ক্লিনিকে রয়েছে। এই শুধু আমার ক্লিনিক বললে ভুল হবে, একদমই ভুল হবে। যে কোনো নীতি অনুসরণ করে চিকিৎসা করেন এরকম হোমিওপ্যাথিক চিকিৎসকের ক্লিনিকে আপনারা এই তথ্যগুলো পাবেন, রয়েছে। শুধু তাই নয়, এমন নয় যে শুধু তথ্যগুলো খাতার মধ্যে আমি প্যাক করে রেখে দিয়েছি, তাও নয়। বিভিন্ন রিসার্চ পেপারে অলরেডি আমার একটা রিসার্চ পেপার, ক্যান্সার আরোগ্যের রিসার্চ পেপার পাবলিশ হয়েছে কনভেনশনাল জার্নালে, এবং আরেকটা সাবমিট করা হয়েছে, রিভিউইং প্রসেসের মধ্যে আছে, হার্শপ্রাং ডিজিজের, যার সার্জারি ছাড়া যেখানে একটা শব্দ উচ্চারণ করতে পারে না, অ্যালোপ্যাথিক কনভেনশনাল ট্রিটমেন্ট, যেটা সম্পূর্ণরূপে আরোগ্য হয়েছে হোমিওপ্যাথিতে। এবং এছাড়াও আরো রিসার্চের কাজ চলমান রয়েছে। ক্যারোলিস ডিজিজ নিয়ে একটা পেপার রয়েছে, যেটা হয়তো আগামী সায়েন্টিফিক সেমিনারে আমি উপস্থাপন করতে যাচ্ছি। একটা নন কমিউনিকেবল ক্রনিক ডিজিজ যার আরোগ্যের কনভেনশনাল ট্রিটমেন্ট আরোগ্যের কোনো রাস্তা নেই। এগুলো প্রমাণ, আরো যত প্রমাণ চান আমরা ক্রমান্বয়ে প্রোভাইড করব ইনশাল্লাহ, রিসার্চের মাধ্যমে করব এবং কাগজপত্র প্রদর্শন, লাইভ ওয়েবিনার যেভাবে করতে হয় আমরা করব, কোনো সমস্যা নেই। কিন্তু মুদ্রা কথাটি হচ্ছে পার্সোনাল এক্সপেরিয়েন্স। বাংলাদেশের অ্যাবভ 40% মানুষ হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট গ্রহণ করে। আপনি বর্তমান সময়ে অন্ততপক্ষে আমাদের এই দেশটিতে বহু সংখ্যক মানুষ জানে যে ঠিক মতো হোমিওপ্যাথিক করলে তারা মনে করে জার্মানির ওষুধ খেলে মানুষ ভালো হয়। ব্যাপারটা, জার্মানিতে ভালো ওষুধ রয়েছে, আমেরিকাতেও রয়েছে, সব দেশেই কম বেশি ভালো ওষুধ। বাংলাদেশেও যদি কেউ নীতি অনুযায়ী ভালো মতো ওষুধ তৈরি করে ভালো ওষুধ হবে। কিন্তু এখানে আসলে প্রশ্ন ওষুধের চাইতে চিকিৎসকের প্রপার মূল নীতি অনুসরণ করে চিকিৎসা করা হচ্ছে কিনা। যদি করা হয় তাহলে তার সুনাম বৃদ্ধি পায় এলাকাতে। আপনার প্রত্যেকটা এলাকায় দেখবেন কিছু মানুষ সাক্ষী দেবে হোমিওপ্যাথিতে তিনি উপকার পেয়েছেন, অথবা তার পার্শ্ববর্তী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ না কেউ উপকৃত হয়েছে। এবং তারা যদি এই কথাটি বলেন, তারা খুবই স্ট্রংলি বলবেন আপনার, কারণ তারা নিজের চোখে এটা দেখেছে। যারা অবিশ্বাস করেন, যারা এখনো হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট নেননি, এটাকে অবৈজ্ঞানিক মনে করেন, তারা এবার তাদের মুখের কথাগুলো শুনলে অবিশ্বাস করতে পারে, কিন্তু বাস্তবতা হচ্ছে তারা প্রত্যক্ষ ফলাফল পেয়ে এই কথাগুলো বলছেন। এই গবেষণা, এই বিজ্ঞান সবে মাত্র কোয়ান্টাম ফিজিক্স, হোমিওপ্যাথির হানিম্যান জন্মেছিলেন 270 বছর আগে। হোমিওপ্যাথির এই আজকের এই সময়টা প্রায় 230-40 বছর অতিক্রম হয়েছে আবিষ্কারের পরে। এই সময়টুকুতে এইটুকু যে বোঝা গেল যে কোয়ান্টাম ফিজিক্স আবিষ্কারের পরে হোমিওপ্যাথির কার্যকারিতা বোঝা শুরু হয়েছে। এই বিজ্ঞান, এই হোমিওপ্যাথির কার্যকারিতার সম্পূর্ণ ব্যাখ্যা করতে পারবে, মেনে নেবে, ঘোষণা দিবে। সেই অপেক্ষায় যদি সবাই বসে থাকেন, আপনাদের চোখ কানগুলো যদি খুলে না তাকান, আপনারা যদি বাস্তবতা ফ্যাক্টকে অস্বীকার করেন, যদি চোখ বুঝে চলার প্রবণতা থাকে, তাহলে আপনারাই ক্ষতিগ্রস্ত হবেন। কারণ যে চিকিৎসা ব্যবস্থার উপরে সীমাহীন আস্থা নিয়ে আপনি বসে আছেন, তারা সর্বত্র ঘোষণা দিয়ে রেখেছে যে তাদের কাছে কিউরেবল ট্রিটমেন্ট, আরোগ্যকারী ট্রিটমেন্ট নেই। আর যাকে অবিশ্বাস করছেন, তারা অবিরত সমগ্র
250 বছর ধরে সমগ্র বিশ্বে তাদের এই ক্রনিক ডিজিজ, এই নন কমিউনিকেবল ক্রনিক ডিজিজের বেলায় আরোগ্যের প্রমাণ প্রতিটি মুহূর্তে রেখে চলেছেন, যতভাবে সম্ভব ততভাবে প্রদান করা হয়েছে, যতভাবে সম্ভব। রিসার্চ, মেটা অ্যানালাইসিস, স্টাডি, বিভিন্ন ধরনের স্টাডি, যে কয় ধরনের স্টাডি আপনারা চান, সংখ্যায় কম, কিন্তু এই ক্যাটাগরি সব করা হয়েছে, বাস্তবের ক্ষেত্রে করা হয়েছে। আমাদের ফেসবুকেও আমাদের চিকিৎসকগণ বহু সময় রোগীর আরোগ্য করার পরে ছবি সহ পোস্ট করেন। হ্যাঁ, বিজ্ঞানিক কমিউনিটিতে এটা গ্রহণযোগ্য কোনো পদ্ধতি নয়, মাধ্যম নয়, কিন্তু ভাই আপনি তো মানুষ, আপনি তো দেখছেন নিজের চোখকে। আরেকটা কাঠের চশমা পরার কি দরকার? আপনি যেখানে দেখছেন, অন্য কেউ মতামত দিয়ে দেবে, তার আগে নিজের বিবেকের কাছে, নিজের চোখের কাছে, নিজের মস্তিষ্কের কাছে তো প্রশ্নটা করতে পারে। হোমিওপ্যাথিকে আমার বৈজ্ঞানিক ভিত্তি বইটিতে লিখেছি, হোমিওপ্যাথিকে বিভিন্ন কারণে দমিয়ে রাখার জন্য পরিকল্পিতভাবে বহু কিছুই করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত কিন্তু যারা করছে তারা খুব একটা হচ্ছে না, তাদের অনেকে হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণও করে। ক্ষতিগ্রস্ত হন সাধারণ মানুষ, ক্ষতিগ্রস্ত হন যাদের পক্ষে আরোগ্য হওয়া সম্ভব ছিল। আমি গতকাল একটা পোলিং করছিলাম, আমার ভোটিং করছিলাম আমার আইডিতে। দুঃখের বিষয়, আমার সবগুলো আইডি কে কোন জায়গা থেকে অ্যাটাক করা হয়েছে কালকে, এবং কয়েকটা ইমেইলেও আক্রমণ চালানো হয়েছে, হ্যাকিং করার চেষ্টা করা হয়েছে, ব্যর্থ হয়েছে, কিন্তু আমার আইডি লক হয়ে গিয়েছে। এ কারণে আজকে লাইভ নিয়েও দুশ্চিন্তায় পড়েছিলাম যে কিভাবে করব। পরবর্তীতে যাই হোক একটা ম্যানেজ করা সম্ভব হয়েছে, আমরা গুগল পিট দিয়ে শেয়ার দিয়ে করছি। তো ফলাফল স্বরূপ অনেক কিছুই, এই পোলিং সিস্টেমটা, এই ভোটের ফলাফলটা আমি আপনাদেরকে জানাতে পারছি না। তবে বেশিরভাগ চিকিৎসক যা দেখতে পেয়েছেন, মোটামুটি 100 খানেকের মতো আমাদের ভোটিং এসেছিল। একজন মাত্র চিকিৎসক বলেছে, মানে ভিন্ন মত ব্যক্ত করেছেন তার দৃষ্টিকোণ থেকে, দ্যাটস ওকে, ফাইন, খুবই ভালো। কিন্তু বাদ বাকি সকলেই বলেছেন যে আমাদের কাছে এই রোগীরা চিকিৎসা নিতে আসে দেরি করে, অর্থাৎ অনেক জায়গায় চিকিৎসা করে একদম শেষ স্টেজে, মানে অনেক সময় এরকম হয়, আমি তো অবিরত আমার এখানে ক্যান্সারের রোগী আসছে, মানে সব করা শেষ, এবার তাকে আর ডাক্তাররা বলে দিয়েছে বাড়িতে নিয়ে জানা, আমাদের আর কিছু করার নেই, এবার শেষ চেষ্টা, একটা সাপ দেন কিছু একটা, হ্যাঁ যদি কিছু হয়। এই হচ্ছে পরিস্থিতি। না হইলেও কোনো আপত্তি নাই, করার দরকার করি। সবাই বলবে যে না, বাপের জন্য সব চিকিৎসা করছে, মায়ের জন্য সব ধরনের চিকিৎসা, এই স্টেজে আমাদের কাছে আসে। কিন্তু শুরু থেকেই আমরা বলে যাচ্ছি, প্রমাণ দিচ্ছি, কেস দিচ্ছি, রিসার্চ পেপার বের হচ্ছে, স্টাডি বের হচ্ছে কি, যে হোমিওপ্যাথিতেই আরোগ্য সম্ভব। ওদের পেপার বলছে আমাদের এখানে আরোগ্যকারী চিকিৎসা নেই, আমরা ম্যানেজ করব, কন্ট্রোল করব। হোমিওপ্যাথি বলছে আমাদের আরোগ্যকারী চিকিৎসা রয়েছে, তোমাদের উচিত আর্লি স্টেজে আসা, তাহলে খুব অল্প খরচে, খুব দ্রুত পুরো প্রবলেম থেকে তোমরা আরোগ্য পাবে। কম্পেয়ার করলাম, এবং যেখানে কনভেনশনাল ট্রিটমেন্টে যদি আমার চিকিৎসাই না থাকে, সেখানে হোমিওপ্যাথিকে কেন সুযোগ দিয়ে এই দাবির পরে কেন পরীক্ষা করব না, কেন পরীক্ষা করব না? এটা বোকামি নয় কি? হ্যাঁ, আমাদের একটা লিমিটেশন আছে, আমাদের একটা ল্যাকিংস আছে, তা হচ্ছে সত্যিকার অর্থে জটিল নন কমিউনিকেবল ক্রনিক ডিজিজ থেকে আরোগ্য শুধুমাত্র সেই চিকিৎসকই সর্বোচ্চ লেভেলে, অপটিমাম লেভেলে করতে সক্ষম হবেন, যিনি অপটিমাম লেভেলে হোমিওপ্যাথির প্রিন্সিপালস গুলোকে
এর যে নিয়ম নীতিগুলো আছে সেগুলোকে সঠিকভাবে অনুসরণ করে রোগীকে চিকিৎসা প্রদান করবে। মুশকিল হচ্ছে যে সাধারণ মানুষ এটা জানে না যে অ্যাকচুয়ালি কোনটা সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা পাচ্ছি কি পাচ্ছি না। এ ব্যাপারে সচেতনতার দরকার আছে এবং বিভিন্ন মাধ্যমে এই ব্যাপারে আমি এর আগেও ভিডিও আলোচনা এগুলো করে রেখেছি। এই একটা ল্যাকিংস অনেক সময় আছে ভুল জায়গায় যারা সঠিকভাবে হোমিওপ্যাথিক চিকিৎসা করে না, দূষিত হোমিওপ্যাথিক চিকিৎসা করে। একবার দেখলাম খুলনাতে স্টেরয়েড পাওয়া গেল একজনের ওষুধে, কেউ কেউ অ্যালোপ্যাথিক ওষুধ দেয় হোমিওপ্যাথির সাথে, কেউ কেউ সাপ্রেসিভ ট্রিটমেন্ট করে, বিভিন্ন ধরনের ওষুধ মিক্সার করে, অনেকটা ইউনানি আয়ুর্বেদির মতো। তো এইগুলো তো হোমিওপ্যাথি নয়, কিন্তু সেগুলো রেজাল্টকে আমাদের হোমিওপ্যাথির সাথে কাউন্ট করা হয়, এটা আমাদের দুর্ভাগ্য। কিন্তু বাস্তবতা হচ্ছে প্রকৃত হোমিওপ্যাথিক চিকিৎসা যদি গ্রহণ করা হয় সেখানেই আমরা যে কোনো ক্রনিক নন কমিউনিকেবল ডিজিজ, অর্গানিক প্যাথোলজিকে যে কোনো সিচুয়েশনে আমরা প্রতিহত করার অন্তত পক্ষে চেষ্টা করতে পারি এবং তার সাকসেস রেট নিতান্ত কম। ক্রমান্বয়ে আমার বিভিন্ন লাইভে আমি সেগুলো তুলে ধরব, ইভেন স্ট্যাটিস্টিক্স, রিসার্চের রেজাল্ট, এগুলো আমি ক্রমান্বয়ে মাঝে মাঝে এসে আপনাদের সামনে তুলে ধরব। তো এই হচ্ছে যদি ফলাফল তাই হয়। আমি একটা ঘটনার কথা বলবো আজকে এই লাইভে। ডক্টর জর্জ বিতুলকাস আমার শিক্ষক, যিনি গ্রিসে আছেন, ইন্টারন্যাশনাল একাডেমি অফ ক্লাসিক্যাল হোমিওপ্যাথির প্রতিষ্ঠাতা এবং সুপ্রিম। জর্জ বিতুলকাসের ছাত্র ছিলেন বিল গ্রে এবং তিনি আমেরিকার ইউনাইটেড স্টেটসের। তার বন্ধু ছিল রজার মরিসন। একবার বিল গ্রে বিতুলকাসের সেমিনারের একটা লিফলেট, প্যাম্পলেট জাতের, যে হোমিওপ্যাথি কি করতে পারে, সক্ষম, এই ব্যাপারে একটা লেখা রজার মরিসনের কাছে দিয়েছিলেন। বন্ধু তুমি দেখো, আমি তো হোমিওপ্যাথি করতেছি, তারও ভিন্ন একটা ঘটনা রয়েছে, সেটা আলাদা কথা, কিন্তু বন্ধুকে দিলেন, দেখো হোমিওপ্যাথির এই সম্ভাবনাটি রয়েছে, তুমি এই কাগজটি পড়ে দেখো। সেই সাথে একটা সেমিনারে যাওয়ার আহ্বান। রজার মরিসন বন্ধুর খাতিরে টেবিলের উপরে রেখেছেন, কথাটা শেষ। বিল গ্রে দরজা থেকে বেরোনো, রজার মরিসন নিজের হাতে লেখা। আমি আপনাদেরকে সেই কাগজ, আমার উচিত ছিল আজকে স্লাইড আকারে রাখা, আপনারা দেখতে পারতেন, আমি পরে একটা সময় দেখাবো, মনে ছিল না এটা দেখানোর কথা, জাস্ট এখন আইডিয়াটা আসলো। রজার মরিসন বন্ধু ঘর থেকে যাওয়ার সাথে সাথে কাগজটা হোমিওপ্যাথি মুচড়িয়ে তার বাদ কেটে ফেলে দিয়েছে। ফেলে দিয়ে ভাবছিলেন তার কনভেনশনাল ট্রিটমেন্টে তার সফলতা কতটুকু কি, এগুলো ভাবতে ভাবতে তার মনে হলো, আচ্ছা হোমিওপ্যাথির ব্যাপারে বিল গ্রে যা বললো আমি তো মনে করি মিথ্যা, কিন্তু সে কিন্তু বিল গ্রে নিজেও একটা অ্যালোপ্যাথিক ডাক্তার, এমডি ছিলেন। রজার মরিসনও অ্যালোপ্যাথিক ডাক্তার, সর্বোচ্চ শিক্ষা এমডি। তো তিনি ভাবলেন শেষ মুহূর্তে একটা পর্যায়ে যে বিল গ্রে যে কথাগুলো বললো হোমিওপ্যাথি নিয়ে তো ভুয়া, কিন্তু যদি সত্য হয়, প্রশ্ন, যদি সত্য হয় 250 বছর ধরে আমরা হোমিওপ্যাথরা বলে যাচ্ছি ক্রনিক ডিজিজের ক্ষেত্রে আমাদের আরোগ্যকারী ট্রিটমেন্ট রয়েছে, অবিরত চেষ্টা করা হচ্ছে, আমরা সিউডো সায়েন্স, আমরা ভুয়া, আমরা কবিরাজি করি, আমরা ঝাড়ফুঁক দেই, এগুলো বলে উড়িয়ে দেওয়ার। আমি আবারও বলছি, এগুলো যারা করছেন ব্যবসায়িক স্বার্থে করেন, তারা ক্ষতিগ্রস্ত হন না, তারা লাভবান হন। হোমিওপ্যাথিকে দমিয়ে রাখতে পারলে বেশ কয়েকটি মহল বিশালভাবে লাভবান হন। মনে রাখবেন, পৃথিবীর সর্বোচ্চ 3টি বিজনেসের মধ্যে বড় বিজনেস হচ্ছে ওষুধের বিজনেস, ওষুধের বাণিজ্য। কাজে এই বিজনেসের ক্ষতি হবে এরকম কোনো কিছুর বিরুদ্ধে লোকের অভাব হবে না, স্বাভাবিক, তারা ক্ষতিগ্রস্ত হন না, তাদের বিজনেস বহাল রয়েছে। কিন্তু যদি সত্য হয় তাহলে রজার মরিসনের হোমিওপ্যাথ হতে হয়। এই রজার মরিসন পরবর্তীতে একটা সেমিনারে অংশগ্রহণ করেন,
হোমিওপ্যাথি শিখতে আগ্রহ প্রকাশ করেন, বিতল কাজ শর্ত দেন যে তুমি যদি গ্রিক ভাষা শিখে আসতে পারো তাহলে আমি তোমাকে ছাত্র হিসেবে গ্রহণ করব। রজার মরিসন আমেরিকা ফিরে যান, একজন প্রফেসর রাখেন, 3 বছর গ্রিক ভাষা শিক্ষা লাভ করেন, তারপর একদিন তার প্রাইভেট প্র্যাকটিস ফেলে বন্ধ রেখে গ্রিসে চলে যান। আমি এসেছি, আমাকে থাকার জায়গা দেন, গ্রিক ভাষায় বলেন। আপনি গ্রিক ভাষা শিখে আসতে বলেছিলেন, আমি গ্রিক ভাষা শিখে এসেছি। একইভাবে এই রজার মরিসনের মতো বোধোদয় যদি আপনাদের হয়, আমি সবাইকে বলছি, আমাদের আমাদের কমিউনিটিরও এই বোধোদয় দরকার যে আমাদের কি রেসপন্সিবিলিটি, কি দায়িত্ব, কতটা দায়িত্ব, নিজের পেশা, নিজের কর্ম সম্বন্ধে সিরিয়াসনেস অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আপনার এই কাজটা বিকল্পহীন। আজকের লাইভের শিরোনামে আমি বলেছিলাম এই কাজটা অন্য কেউ করতে পারে না, এই কাজটা আপনাকেই করতে হবে। যারা আমাদের কমিউনিটিতে আছেন তাদের সতর্কতার জন্য বললাম, এই কাজটা অন্য কেউ করতে পারবে না, আপনাকেই করতে হবে। কাজেই চরম সিরিয়াসনেস অপরিহার্য। এবং যদি সাধারণ মানুষ রোগীদের বোধোদয় হয়, যদি তাদের মধ্যে এই প্রশ্নটা জাগে যে যদি সত্য হয়, যদি সত্য হয়, তাহলে হয়তো রজার মরিসনের মতোই আপনাদেরও পদক্ষেপ এবার সুচিন্তিত হবে। তো যাই হোক, এই কাজটা যেহেতু অন্য কেউ করতে পারে না, এটা বিকল্পহীন। আজ পর্যন্ত, এখন পর্যন্ত যে স্ট্যাটাস আপনার, এবং এটা অপরিহার্য। আপনি তো চান বাস্তব আপনার স্বাস্থ্য, আপনার জীবন উন্নত জীবন, পঙ্গুত্ব জীবন নয়, ধুকে ধুকে বাঁচা নয়, এটা আপনার আকাঙ্ক্ষা, এটাই আপনি প্রত্যাশা করেন একজন চিকিৎসকের কাছে, কি? এবং হোমিওপ্যাথি আপনাকে এটাই প্রোভাইড করতে চায়। এই কারণেই আমি বলেছি আজকের লাইভের শুরুতে আমাদের টপিক বিকল্পহীন আবশ্যক। বর্তমান সময়ে আমরা যেভাবে কিয়ামতের দ্বার প্রান্তে যাচ্ছি, প্রত্যেকটা ডিজিজ বৃদ্ধি পাচ্ছে। হোমিওপ্যাথি যেহেতু মূলনীতি অনুসরণ করে, এই হোমিওপ্যাথি শরীরের যে কর্মকাণ্ডগুলোকে ব্যাখ্যা করে, যে নীতিগুলোকে তুলে ধরেছে, তার মধ্যে একটা নীতি হচ্ছে সাইবারনেটিক্স এর 2য় সূত্র, যেখানে বলা হয় মানুষ একটা জটিল সিস্টেম, এই অর্গানিজম একটা জটিল সিস্টেম, যেখানে সমস্ত সমস্যা সবচাইতে দূরবর্তী অঞ্চলে, আমাদের যে সেন্টার, আমাদের জীবন রক্ষার জন্য যা খুব মৌলিক, তার থেকে দূরবর্তী অঞ্চলে রাখার চেষ্টা অবিরত করতে থাকে। এটাই সিস্টেম আমাদের শরীরের। কিন্তু প্রচলিত চিকিৎসাতে যে কাজটি করা হয়, আমরা অনেক সময় শুনি না যে বলা হয় যে রোগকে ধামাচাপা দেওয়া, রোগকে চাপিয়ে চেপিয়ে চাপা দেওয়া, আমরা খুব প্রচলিত এই শব্দগুলো, কিন্তু সত্যিকার অর্থে সাইন্টিফিক্যালি ব্যাপারটি এরকম নয়, একটু ভিন্ন রকম। এর ব্যাপারটা হলো আপনি আপনার শরীর চেয়েছে সবচাইতে দূরবর্তী অঞ্চলে রোগকে রাখার জন্য, কিন্তু আপনি তার জন্য এমন চিকিৎসার বন্দোবস্ত করলেন যে যে জায়গাটিতে দেখা যাচ্ছে সেই জায়গা থেকে দূর করে দেওয়া, কিন্তু রোগটাকে দূর করা হলো না। সাপোজ আপনার হাতে একটা টিউমার হয়েছে, আপনি টিউমারটাকে অপারেশন করলেন, কিন্তু টিউমার তো একদিনে হয়নি, টিউমার তো একা একা হয়নি, এটা তো কোনো আমাদের শরীরের স্বাভাবিক কোনো কর্মকাণ্ড নয়, স্বাভাবিক ফিজিওলজিক্যাল, ফিজিওকেমিক্যাল কিংবা বায়োলজিক্যাল প্রক্রিয়া এটা নয়। তাহলে অন্য কোনো একটা প্রক্রিয়ার পেছনে রয়েছে, আপনি টিউমার ফেলে দিয়েছেন, সেই প্রক্রিয়াকে তো ফেলেননি। ফলাফল স্বরূপ আপনারা জানবেন, যখনই আপনারা কোনো টিউমারের অপারেশন করতে যাবেন বা চিকিৎসককে যদি করেন, জিজ্ঞাসা করেন, তাহলে দেখতে পাবেন যে তারা বলবে যে আবার দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে। বলবে, এই কারণে বলবে। কথাটা বুঝছেন কিনা? তো মুদ্রা কথাটি হচ্ছে যে আমাদের সারতে হবে সেই রোগের প্রক্রিয়া, নয়তো কি হবে, এতক্ষণ আমার হাতে টিউমারটা দেখা দিয়েছিল, এবার যেহেতু আমি তাকে বাইরে দেখা দেওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছি, তারও ভিতরের কোনো গুরুত্বপূর্ণ অর্গানে দেখা দেবে। হতে পারে তা আমার ফুসফুস, হতে পারে তা আমার
কিডনি, হতে পারে তা আমার লিভার, এবং তাকেও যদি আমি অপারেশন করি আরো বাজে জায়গায় সেই রোগের প্রাদুর্ভাব প্রদর্শন করার পসিবিলিটি, এটাকেই বলা হয়, স্বাভাবিকভাবে বলা হয় চাপা দেওয়ার ঘটনা। হোমিওপ্যাথি করে ঠিক উল্টো ভাবে। যে ব্যাপারটি আমাদের কোথাও কেটে গেলে শুকিয়ে যায়, তাই না? কেন শুকায়? সামান্য একটু কেটে গেল, শুকিয়ে যায়। ঘা হলো, মানে কোনো একটা খোঁচা লেগে ঘা হলো, কেটে গেল, ছিঁড়ে গেল, আমাদের শরীরে তার মানে একটা প্রক্রিয়া আছে যে প্রক্রিয়া তাকে শুকিয়ে ফেলতে সহযোগিতা করে, রাইট? এই প্রক্রিয়াটাকে বলা হয় ডিফেন্স মেকানিজম, যার একটা অংশ হচ্ছে ইমিউনিটি সিস্টেম। তো এটা একটা চলমান সক্রিয় প্রক্রিয়া যা আমাদের শরীরে অবিরতই চলতে থাকে। কিন্তু ক্রনিক রোগ বা নন কমিউনিকেবল ডিজিজ, সেগুলোকে বলা হয়, আমি শুরুতেই বলেছি যে এগুলো একা একা আর আমার শরীর সারাতে পারে না। একটা জায়গায় কেটে গেল, ছোট কাটা, হয়তো ছোট করেই কেটেছিল, কিন্তু দেখা গেল কোনো কোনো রোগীর বেলা এরকম হয়, সেটা আর শরীর সারাতে পারে না, সেখানে পুঁজ হয়, পাকে, তখন ওষুধ প্রয়োজন। যতক্ষণ পর্যন্ত তা ওষুধ ছাড়া সারার পসিবিলিটি ছিল, ততক্ষণ পর্যন্ত সেটা ছিল ইনজুরি। কিন্তু যখন এই ধরনের পরিস্থিতি তৈরি হলো, তখন ইনজুরি 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 থেকে আসা কমপ্লিকেশন, যার থেকে একটা পার্সেন্টেজের মানুষ প্রতি বছর আমাদের বাংলাদেশে মৃত্যুবরণ করে বলে আমরা অতীতে গ্রাফটিতে দেখতে পেয়েছি। তো এই যে যে রোগগুলো ওষুধ ছাড়া সারে না, সেখানে কনভেনশনাল চিকিৎসার কোনো ওষুধ নেই, হোমিওপ্যাথিতে রয়েছে। চিকিৎসা রয়েছে, ওষুধ রয়েছে, সারানো সম্ভব। কাজেই হোমিওপ্যাথি কেন রয়েছে? কারণ হোমিওপ্যাথি যে কাজটা তখন করে, সেটা হচ্ছে আমাদের যে ডিফেন্স মেকানিজম, আমাদের যে ইমিউনিটি, যে 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 শক্তি দিয়ে, যতটুকু শক্তি তার আছে তা দিয়ে যেখানে আরোগ্য করতে পারছে না, সেখানে হোমিওপ্যাথিক ওষুধ সরাসরি কখনোই রোগের সেই জায়গাটিতে যায় না। সে সবসময়ই আমাদের ডিফেন্স মেকানিজমকে, আমাদের ইমিউনিটিকে শক্তিশালী করে। এতক্ষণ পর্যন্ত সে যেখানে রোগটি সারাতে পারছিল না, এবার সে রোগটি সারাতে সক্ষম হয়। এই কারণ, যেহেতু ওই মূল নীতিগুলো অনুসরণ করা হচ্ছে, যে শরীরের ইমিউনিটি, আমাদের ডিফেন্স মেকানিজম কিভাবে শক্তিশালী হয়, তার বৈজ্ঞানিক পদ্ধতিটা কি, হ্যানিম্যান সেটা আবিষ্কার করেছিলেন, যাকে আজকে কোয়ান্টাম ফিজিক্স দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছে, যার বৈজ্ঞানিক প্রমাণ রয়েছে। হোমিওপ্যাথিক ওষুধ যে একটা কিছু, তার শত শত গবেষণা রয়েছে। রিসেন্ট মিতুল কাসের একটি দুর্দান্ত রিসার্চ পেপার পাবলিশড হয়েছে আমাদের হোমিও ডাইজেস্টের আজকের সকালের পোস্টেই মোস্ট প্রবাবলি সেটা, তার লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। তো এই যেখানে পরিচ্ছন্নভাবে প্রমাণ রয়েছে আরোগ্য পসিবল, সেখানে আর তাকে কতদিন অবহেলা করার সুযোগ আসলে আমাদের রয়েছে? আমাদের পরিণতি কি তা ভালোর দিকে নিয়ে আসবে? একদমই বলতে পারি আমরা যে হোমিওপ্যাথি এখন বর্তমান সময়ের এই পরিস্থিতিতে, এবং পরিস্থিতি আরো ভয়াবহ যখন আমরা অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্স ক্রাইসিস নিয়ে, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স ক্রাইসিস নিয়ে যখন আমরা পরবর্তীতে একটা লাইভে যখন আলোচনা করব, তখন কতটুকু ভয়াবহ এবং কোন দিকে যাচ্ছে আরো পরিচ্ছন্ন হবে আপনাদের কাছে। যখন আমরা আলোচনা করব যে কিভাবে অ্যান্টিবায়োটিকের ব্যবহার পৃথিবীতে এইডস এর মতো একটা রোগকে তৈরি করেছে, তখন আরো পরিচ্ছন্নভাবে বুঝবেন যে কিভাবে আমরা ধ্বংসের দ্বার প্রান্তে উপস্থিত হচ্ছি। এই মুহূর্তে আমার কথা হচ্ছে, এই মহান এই দিবসটিতে, ডক্টর হানিম্যানের জন্মবার্ষিকীতে আমি বিশেষভাবে স্মরণ করি, এবং আজকে আকুল ভাবে আমি তাকে স্মরণ করছি আমাদের বর্তমান সময়টির জন্য, যেখানে শুধু তার সেই আবিষ্কারকে গুরুত্ব না দেওয়ার দরুন আমরা মানব জাতি নিজের পায়ে নিজে কোড়ল মেরে বসে আছি। আমরা অবিরত ধ্বংসের দিকে যাচ্ছি। বিন্দু মাত্র সুযোগও দেওয়া হচ্ছে না হোমিওপ্যাথিকে, এই মহান আবিষ্কারকে, এই মহান ব্যক্তির, যারা হানিম্যান সম্বন্ধে জানেন না, অনুগ্রহ করে এই সুযোগ একটু জেনে নেবেন। পৃথিবীতে এত বিচক্ষণ বিজ্ঞানী খুব অল্প জন্মেছেন, হাতে গোনা কয়েকজন, হানিম্যান তার মধ্যে একজন। আমাদের ডিমোট করা হয় বিভিন্ন ভাবে, প্রমোট না করে। ফলাফল স্বরূপ আপনারা হানিম্যান সম্বন্ধে বহু কিছু জানেন না,
অসামান্য সুস্থ, অসামান্য বিজ্ঞানের বহু ক্ষেত্রে তার বিচরণ ছিল। তিনি একজন কেমিস্ট ছিলেন। যাই হোক, আজকে মনে হয় অনেক লম্বা সময় আলোচনা করেছি, কাজেই আজকে প্রশ্নোত্তরের সেকশনটাতে আজকে যাব না। আপনারা যদি আপনাদের প্রশ্ন থাকে অনুগ্রহ করে কমেন্ট বক্সে দিয়ে রাখবেন। পরবর্তীতে কোনো লাইভ, যেহেতু সামনে আরো লাইভ করার সম্ভাবনা আমি ঘোষণা করেই দিচ্ছি, পরবর্তী কোনো লাইভে অথবা আপনাদের কমেন্টের উত্তর স্বরূপ অথবা যে কোনো ভাবে আপনারা ইনশাল্লাহ আপনাদের উত্তরগুলো পেয়ে যাবেন, যেহেতু অলরেডি দীর্ঘ সময় আমরা লাইভটা করে ফেলেছি। এবং শুধু এটুকু বলবো আমি সর্বশেষ, আমি এখন আমার আলোচনার একদম সমাপ্তিতে চলে যাচ্ছি, শুধু এটুকুই বলবো যে বর্তমান সময়ে ক্রনিক রোগের মোকাবেলা করার ক্ষমতা সত্যিকার অর্থে হোমিওপ্যাথি রাখে, এবং এখন পর্যন্ত তা বিকল্পহীন। আপনি হোমিওপ্যাথির জায়গায় তাকে রিপ্লেস করার মতো আর কিছু আপনি নিয়ে আসতে পারবেন না, নেই। এখন অন্য সমস্ত ব্যবস্থা, এই বিলিয়ন বিলিয়ন ডলারের গবেষণা, সমস্ত কিছু হ্যাঁ আমাদের সমৃদ্ধ করেছে। আমরা জ্ঞানে, প্রযুক্তিতে বহু দিকে উপকৃত হয়েছি, অস্বীকার করব না। তবে আমাদের যে সত্যিকারের ক্রাইসিস, সুস্থ থাকা, উন্নত জীবনযাপন, উন্নত কর্মক্ষমতা সম্পন্ন জীবন এবং সুখী জীবন, না মেন্টাল হেলথ ইস্যু থাকবে, না ইমোশনাল হেলথ ইস্যু থাকবে। শুধু শরীরে তো একমাত্র অঙ্গ নয় আমাদের, আমাদের মন এবং ইমোশনও সুস্থ থাকবে। এই সার্বিক সুস্থতা নিয়ে আরোগ্যকারী চিকিৎসা, আরোগ্যকারী কিউরেটিভ ট্রিটমেন্ট, যেখানে কিউরের উপরে ফোকাস দেওয়া হবে, যেখানে আরোগ্যের উপর ফোকাস দেওয়া হবে, ম্যানেজমেন্ট বা কন্ট্রোল মেইন ফোকাসের জায়গা নয়, সেগুলো আনুষঙ্গিক এক্সেসরি। এই চিকিৎসা এবং তা হবে একদম অন্যান্য বিজ্ঞানের মতো প্রাকৃতিক নীতির উপর ভিত্তি করা, প্রাকৃতিক সূত্র, প্রাকৃতিক বেসমেন্টের উপর ভিত্তি করা। এই সবগুলো ক্রাইটেরিয়া মেনটেন করে চিকিৎসা প্রদান, এই হোমিওপ্যাথি ছাড়া বর্তমান সময়ে এর বিকল্প আর আপনি উপস্থিত করতে পারবেন না। আজকের এটাই ছিল আলোচনার বিষয়বস্তু, এবং আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি সর্বশেষ এত দীর্ঘ সময় আমার সাথে থেকে এই আলোচনাটি দেখার জন্য। এবং আমি প্রত্যাশা করব আগামীতেও খুব গুরুত্বপূর্ণ কিছু লাইভে আমি উপস্থিত হব এই প্রসঙ্গের ধারাবাহিকতায়। আপনারা সবাই সেখানে অগ্রিম আমন্ত্রণ জানিয়ে, এবং আপনাদের বোধোদয়, আপনাদের সুচিন্তিত পদক্ষেপ কামনা করছি, এবং সার্বিক সুস্থতা, সাফল্য কামনা করে আমি আমার লাইভটি, আজকে যেহেতু প্রশ্নোত্তর সেকশন নেই, রাখছি না দীর্ঘ সময় লাইভের জন্য, কাজে আমি এখানে আজকে সমাপ্তি ঘোষণা করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আগামীতে আবার দেখা হবে সেই প্রত্যাশায়। ধন্যবাদ সবাইকে।